ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের বায়োলজি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। সবাইকে সালাম জানিয়ে আজকে শুরু করতে যাচ্ছি আমাদের 9তম লেকচারের বায়োলজি বিশেষ ক্লাসটি। আমরা গত ক্লাসগুলোতে কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি, যে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো ছিল আমরা অলরেডি পড়ে ফেলছি। এখন আমাদেরকে শুরু করতে হচ্ছে নতুন একটা চ্যাপ্টার নিয়ে, যেটা হচ্ছে বোটানির 7ম অধ্যায়, নগ্নবীজি ও আবৃতবীজি। ওকে, সো তোমাদের সবাইকে প্রথমে বলবো যে লাইভে জয়েন্ট হয়ে যাও, তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে করো। আই থিঙ্ক তোমাদের ক্লাসটার পরে এখান থেকে বেশ কিছু প্রশ্ন আমরা সলভিং ক্লাসে তারপর করতে পারবো। আচ্ছা, আমাদের আজকের ক্লাসটা হবে নগ্নবীজি ও আবৃতবীজির উপরে। বাট এখান থেকে আমি তোমাদেরকে প্রথমে একটু বলে নেই, আমরা অলরেডি কোন কোন ইম্পর্টেন্ট ক্লাসগুলো, কোন কোন ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আমরা শেষ করছি। প্রথম কথা, আমাদের এখান থেকে আমরা অলরেডি করছি কিন্তু যে প্রথম দিন আমরা করছিলাম কোষ নিয়ে একটা বিশেষ ক্লাস করছি, অর্থাৎ কোষ নিয়ে যতগুলো আলোচনা আছে সব ক্লাস করছি, এবং তার সাথে আমরা এখানে অ্যাড করছিলাম কোষ বিভাজন ক্লাসটা। বোঝাতে পারছি? কোষ বিভাজন ক্লাসটা। এখন কেন এই কথা বলতেছি, এই ক্লাসের দ্বার প্রান্তে এসে আমি তোমাদেরকে জানাতে যাচ্ছি অলরেডি কতগুলো এমসিকিউ আমাদের পারা উচিত। ঠিক আছে, কতগুলো মানে তোমার এমসিকিউ গুলো, যেগুলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, বিইউপিতে এবং আনুষঙ্গিক যতগুলো ইউনিভার্সিটি আছে সেগুলোতে কোন কোন ইউনিভার্সিটিতে কোন কোন অধ্যায় থেকে আমাদের কোশ্চেন আসবে সেগুলো আমরা অলরেডি করে ফেলছি, সেটা দেখানোর ট্রাই করতেছি। প্রথম কথা হচ্ছে, কোষ বিভাজন থেকে কিন্তু প্রতি বছর 2টা করে কোশ্চেন থাকেই, মিনিমাম 2টা। ঠিক আছে, মিনিমাম 2টা কোশ্চেন থাকেই এখানে। ওকে, তাহলে আমাদের এখানে কিন্তু এটা পারা উচিত। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমাদের এখান থেকে ব্লাডের অধ্যায় করছি আমরা তারপরে। ঠিক আছে, ব্লাডের অধ্যায় করছি। এই ব্লাডের অধ্যায় থেকেও আমাদের মিনিমাম প্রতি বছর 2টা কোশ্চেন হয়, মিনিমাম 2টা কোশ্চেন হয়ে থাকে। ওকে, এই 2টা কোশ্চেনও কিন্তু আমরা অলরেডি পারা উচিত। আমরা যখন কোশ্চেন সলভিং এ যাব তখন কিন্তু আমরা বুঝতে পারবো। ওকে, আচ্ছা, এর পরের কোশ্চেন হচ্ছে, আমরা শোষণের অধ্যায় করছি অলরেডি। শোষণের অধ্যায়টা করছি আমরা, এই শোষণের অধ্যায়টা অলরেডি করে ফেলছি। এখান থেকে কোন জায়গা থেকে অক্সিজেন পরিবহন প্লাস কার্বন ডাইঅক্সাইড পরিবহন নিয়ে পড়ছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমাকে ইনবক্সে তোমাদের মধ্যে একজন জানিয়েছিল, আমি নামটা ভুলে গেছি, যে ভাইয়া অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহনটা আপনি আর একবার নেক্সট ক্লাসে একটু রিপিট আকারে আমাদেরকে দেখাবেন। আমি আজকে প্রথমেই শুরু করবো অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহনে, তারপর নগ্নবীজি আবৃতবীজিতে যাব। কিন্তু কথা হচ্ছে, এখান থেকে কি কি কোশ্চেন হবে আমি একটু বলে দিই। এই অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন থেকে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা, সেটা হচ্ছে কত পার্সেন্ট অক্সিজেন যাচ্ছে, কত পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড যাচ্ছে, এটা আমাদেরকে জানতে হবে। এরপরে এখান থেকে লাংসের যে অন্তর্গঠন আছে, অর্থাৎ ফুসফুসের অন্তর্গঠন, এখান থেকে কোশ্চেন হবে। এখান থেকে আমি লাংস নিয়েও আজকে দু একটা কথা বলবো। এখানে ইম্পর্টেন্ট যে টপিকগুলো আমাদের পড়া লাগবে এটা আমি বলে দিব। আচ্ছা, এরপরে আমাদেরকে পড়তে হবে এখান থেকে যে কোনো কারণে যদি এখানে দিয়ে থাকে আর কি, বি কোষ আর টি কোষ নিয়ে, যেটা রক্তে আমরা পড়ছিলাম, বি কোষ আর টি কোষ, যেটা আমাদের ভাইরাস এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রতিহত করার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছে, অর্থাৎ সেটা ম্যাক্রোফেজ, মোনোসাইট কি করে হচ্ছে এটা আমি বলবো। আচ্ছা, এরপরের পয়েন্ট হচ্ছে আমাদের শোষণের পরে আমাদেরকে অলরেডি এখানে পড়ছি আমরা হচ্ছে পরিপাকের অধ্যায়টা। পরিপাকের অধ্যায়টা আমরা পড়ছি। পরিপাকের অধ্যায়টা এতটাই ইম্পর্টেন্ট যে পরিপাকের অধ্যায় থেকে আমাদের কোশ্চেন হবে মিনিমাম 3টা কোশ্চেন হয় মিনিমাম। ওকে, আচ্ছা গেল। এর পরের কোশ্চেন হচ্ছে, আমরা অলরেডি করছি কোষের অন্তর্গঠনও কিন্তু করছি, কোষের সাথে কোষের অন্তর্গঠনও করছি আমরা। এখান থেকে বলে রাখি, কোষের অন্তর্গঠনে কোন ধরনের কোশ্চেন হয়। কিছু কোশ্চেন দিবে এখান থেকে, যেমন অঙ্গাণু থেকে কোনটিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলে, গলগি বডি। প্রোটিন ফ্যাক্টরি আমরা জানি সবাই রাইবোজোম। এইগুলো সাধারণ কোশ্চেন, বাট যদি একটু টাফলি, যেহেতু সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে একটু টাফ কোশ্চেন দেয়, সেক্ষেত্রে কোন কোশ্চেন হবে, যেমন মাস্টার মলিকুল বলা হয় কাকে, ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি বলা হয় কাকে, তারপর হচ্ছে
বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কাকে? এই ধরনের কোশ্চেনগুলো আমাকে দেখতে হবে। আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমি বলে রাখি এখানে, জেনেটিক কোডন। জেনেটিক কোডন নিয়ে এখানকে আমাদের দেখতে হবে। জেনেটিক কোডনটা, কোডন থেকে প্রতি বছর কোশ্চেন হয়। মনে রাখবা জেনেটিক কোডন সব থেকে প্রতি বছর দুইটা ইজি কোশ্চেন প্রতি বছর দেয়, যে স্টার্ট কোডন আর স্টার্ট কোডন, এগুলো আমরা জানি। যেমন স্টার্ট কোডনের কথা যদি বলতে হয়, আমরা জানি AUG হচ্ছে স্টার্ট কোডন। প্রশ্ন হচ্ছে আমরা সবাই জানি AUG স্টার্ট কোডন, বাট আমরা এটা জানি না AUG কোন কোডনকে নির্দেশ করে। এইভাবে পড়ে ফেলতে হবে ডাইরেক্টলি। যেমন ম্যাথিওনিন কোডনকে নির্দেশ করে, এগুলো কিন্তু এইভাবে পড়তে হবে। আবার যদি বলা হয় স্টপ কোডন, UAG এবং UGA, এই কোশ্চেনগুলোকে এগুলো হচ্ছে স্টপ কোডন। অর্থাৎ 64টি কোডনের মধ্যে এই 3টা কোডন হচ্ছে স্টপ কোডন হিসেবে নির্বাচিত করা হয়েছে। কিন্তু পয়েন্ট হচ্ছে এই স্টপ কোডন কি কোনো কোডনকে আলাদাভাবে নির্দেশ করে? এই পয়েন্ট আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, এখান থেকে প্রতি বছর কোশ্চেন হয়। আমি দেখিয়ে দিলাম যা যা করানো হয়েছে, সেখান থেকে কি কি আসতে পারে, কিভাবে আসতে পারে। আচ্ছা, এইবার আমরা মেন ক্লাসে একটু আলোচনায় ফিরে চলে যাই। লিজা বিনতে শাইনা জানিয়েছো আসসালামু আলাইকুম। আমানুল্লাহ আনান জানিয়েছো আসসালামু আলাইকুম ভাইয়া। তিশা জানাচ্ছো আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। একটু টোটালি আমি হচ্ছে তোমাদেরকে জানাই রাখি, অনেকেই হয়তো প্রশ্ন তুলতে পারো যে হাতের অবস্থা, আমি একটু অ্যাক্সিডেন্ট করছি, যার কারণে অবস্থা আসলে টোটালি অনেক বাজে অবস্থায় আছি। তারপরও তোমাদের যেহেতু এই ক্লাসটা হচ্ছে অলরেডি আমাদের একটু রানিং অবস্থায় আছে, তোমাদের প্রিপারেশনটা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা ক্লাসটা কোনোভাবেই মিস দিতে চাই না। এই জন্য আর কি আমি ক্লাসের সামনে উপস্থিত হয়েছি। এমনিতে আমার অবস্থা আসলে সার্বিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে টোটালি আমি অসুস্থতায় আছি। কারণ অ্যাক্সিডেন্টের পরে বুঝি নাই, কিন্তু গত 2 দিন থেকে আমার অসুস্থতা এত বাড়ছে যে ব্যথা। আর এক্সরে করে দেখছি যে একটা বোনের, আমার মাজার এবং পায়ের বোনে অবস্থা খারাপ অবস্থায় আছে, এবং হাতের এই অবস্থাটা অলরেডি ইনফেকশনের জায়গায় পৌঁছাইছে। কারণ আমি এতটা হচ্ছে ইজিলি নিছিলাম যে তেমন কিছু একটা হবে না। আজকে এই যে একটু আগেই দেখে এসেছি যে আমার হাতের এই অবস্থাটা টোটালি ইনফেকশন অবস্থায় চলে গেছে। তারপরও চেষ্টা করতেছি তোমাদের ক্লাসটা যতভাবে নেওয়া যায়, যত সুন্দর করে তোমাদের সামনে উপস্থাপন করানো যায়, আমরা কোনো ক্লাস মিস দিব না, সেইভাবে ক্লাস করতে থাকবো। ওকে, আচ্ছা, এবার আসি তোমাদের এই কোশ্চেনটা তোমরা টোটালি একটা স্ক্রিনশট মেরে রাখো। ঠিক আছে, যা যা ব্যাখ্যা করলাম এতক্ষণ, এটা একটা স্ক্রিনশট রাখো, তোমাদের বোঝার জন্য সুবিধা হবে, যেহেতু এমসিকিউ এখান থেকে বলে দিলাম অলরেডি কি কি আসতে পারে। আচ্ছা, আমি আগে তোমাদের যেগুলো আসতে পারে বললাম, সেখান থেকে কিছু কথা আমি একটু আলোচনা করে নিই। প্রথম কথা, যদি কখনো ইম্পর্টেন্ট প্রোটিন এবং ম্যাথিওনিন কোডেনকে নির্দেশ করে, তখন কি কি কোশ্চেন হইতে পারে। দেখো, যদি বলা হয় যে গুরুত্বপূর্ণ প্রোটিন এবং কোডন দুইটাকেই নির্দেশ করে এমন কোন কোশ্চেন পরীক্ষায় আসে, মনে রাখবা প্রত্যেকটা কোডন, আগে কোডন সম্পর্কে দুইটা কথা বলে নেই। প্রত্যেকটা কোডন কিন্তু অবশ্যই সেটা একটা প্রোটিন হইতে হবে। এই প্রোটিনটা কতটা গুরুত্বপূর্ণ তোমাদেরকে ভেঙে ভেঙে আমি কিন্তু দেখাইছি। যা বলবো এখন খুবই গুরুত্বপূর্ণ, নোট আকারে করো বা রেকর্ডিং তো অবশ্যই দেওয়া হবে, তারপরও নোট করো অথবা স্ক্রিনশট মেরো। কেন, দেখো, প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা। প্রোটিনকে কি বলা হয়? জীবনের ভাষা। এটাই পরীক্ষায় আসবে যে জীবনের ভাষা বলতে কোনটা বোঝায়। এটাই তোমরা 90% স্টুডেন্ট শিওর থাকো যে এটা ভুল করবা। কেন ভুল করবা? কারণ এমন এমন অপশন দিবে, দিবে তোমার ডিএনএ, দিবে তোমার প্রোটিন, দিবে তোমার হচ্ছে এনজাইম, দিবে তোমার হচ্ছে হরমোন, যে এমন 4টা অপশন যে কোনটা থেকে কোনটা দিব। বাট এটা কিন্তু তোমাকে ডাইরেক্টলি জেনে তারপর পরীক্ষা হলে যাইতে হবে যে প্রোটিনের ভাষা হচ্ছে, জীবনের ভাষা বলতে আমরা কাকে বুঝি? প্রোটিনকে বুঝি। এখন এই প্রোটিনকে নিয়ে আমি অলরেডি আলোচনা করছি, আবারও বলি, প্রোটিনের কাহিনীটা একটু খেয়াল করো। প্রথম কথা, আমরা যে খাবারটাই খাই না কেন সেই খাবারটাই কি জটিল খাদ্য, আমি অলরেডি বলছি ক্লাসে, আবারও বলি। যেমন আমি যদি বলি কার্বোহাইড্রেটের কথা, এই কার্বোহাইড্রেট, প্রোটিন অথবা লিপিড, পৃথিবীর যে খাবারই খাই না কেন আমি, প্রত্যেকটা খাবারই কি সাধারণত জটিল অবস্থায় থাকে, অর্থাৎ কমপ্লেক্স ফুড হিসেবে আমরা গ্রহণ করি। রিমাইন্ডার, বাট প্রত্যেকটা খাবার যতক্ষণ না সিম্পল অবস্থায় যাবে, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় যাবে, সরল অবস্থায় যাবে, ততক্ষণ পর্যন্ত আমার দেহ এটাকে অ্যাবজর্ব করতে পারবে না। এই জন্য প্রত্যেকটা খাবারের জন্য আমাকে কি করতে হবে? প্রত্যেকটা খাবার আমাকে নিতে হবে সিম্পল অবস্থায়, তখন আমার দেহটাকে এটাকে অ্যাবজর্ব করতে পারে। আমার প্রশ্ন হচ্ছে, কার্বোহাইড্রেটের সরল অবস্থার নাম কি? পরীক্ষায় এসে বসে আছে, লিখে রাখো, পরীক্ষায় এসে বসে আছে।
এটা হচ্ছে সরল অবস্থার নাম, আমরা সবাই জানি গ্লুকোজ অথবা কখনো কখনো মল্টোজ। বাট প্রশ্ন হচ্ছে সুক্রোজ, তারপর হচ্ছে ফ্রুক্টোজ, এইগুলো কি সরল অবস্থা না ভাইয়া? ওগুলো তো শর্করা। তাহলে কেন সরল অবস্থাগুলো না? কারণ হচ্ছে মনে রাখবা গ্লুকোজ আর মল্টোজ এই দুইটাই সাধারণত মনোস্যাকারাইড থাকে, মনোস্যাকারাইড অবস্থায় থাকে, আমরা যেটা কোষ রসায়নে পড়বো। বাট তোমাদের কোষ রসায়ন ছিল না, আমরা তোমাদের তাও দেখাবো ভেঙে ভেঙে। কিন্তু আমি এখান থেকে বলে রাখি, মনোস্যাকারাইড মানে কি, যেখানে একটা মাত্র কার্বন দিয়ে তৈরি হবে, একটা মাত্র কার্বন, আলাদা করে অন্য কোনো শাখা প্রশাখা তৈরি করবে না। আচ্ছা ঠিক আছে, তার মানে কি এই দুইটা বুঝলাম, এই দুইটা হচ্ছে সিম্পল অবস্থায় গেল। এখন এখন আসো প্রোটিনের, প্রোটিনের সিম্পল অবস্থাটা কি? প্রোটিনের সিম্পল অবস্থাটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। আমি কেন এই প্রশ্নে আসলাম, কারণ আমি প্রোটিন নিয়ে ব্যাখ্যা করব তাই। বাট এর সাথে যুক্ত করে দিচ্ছি ইম্পর্টেন্ট পরীক্ষায় আর কি কি আসতে পারে। আচ্ছা, যদি বলা হয় লিপিডের সরল অবস্থা কি, লিপিডের সরল অবস্থা হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। কি ভাইয়া? ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। লিখে রাখো, যতগুলো পরীক্ষা দিবা সামনে, এই তিনটা সাধারণ জিনিস, একটা বেসিক পয়েন্ট, এই তিনটা থেকে একটা না একটা পরীক্ষায় আসবে, আসবেই, লিখে রাখো। ঠিক আছে? আচ্ছা এবার আসো এখান থেকে আর কি কি ভেঙে পড়তে পারি। আমি গেছিলাম প্রোটিন নিয়ে পড়ানোর জন্য, ওখানে চলে গেছি। দেখো একটা প্রোটিন কিভাবে তৈরি হতে পারে, প্রোটিন কিভাবে দেহের কাজে লাগতে পারে, একটু খেয়াল করো। প্রথম কথা, এই যে তিনটা খাদ্য আমি লিখছি, তিনটা খাদ্যের পয়েন্ট লিখছি, এই তিনটা খাদ্যর প্রত্যেকটা তৈরি হয়েছে কি কি দিয়ে দেখো, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। অর্থাৎ আমি যে খাবারটাই খাই না কেন, প্রত্যেকটা খাবারের ক্ষেত্রে সেখানে কার্বন উপস্থিত থাকবে, হাইড্রোজেন উপস্থিত থাকবে এবং অক্সিজেন উপস্থিত থাকবে। বাট তোমাদের কাছে যদি এখন প্রশ্ন করি, বলো তো ভাইয়া, 1 কেজি চাউলের দাম 60 টাকা বা 70 টাকা অথবা 80 টাকা, কিন্তু যদি প্রোটিনের কথাই যাই, 1 কেজি প্রোটিনের দাম কি 500 টাকা, 600 টাকা বা 700 টাকা। প্রশ্ন যদি করি কেন এটা, যদি প্রশ্ন করি কেন, আমরা যারা আর্টসের স্টুডেন্ট আছি তারা সাধারণত ব্যাখ্যা দিব কিভাবে এটা, যে এটা হচ্ছে আমাদের কিভাবে এটা, যে ব্যাখ্যা দিব এইভাবে, যে এখানে আমাদের উৎপাদন কম আছে এই কারণে। বাট দেখো সাইন্টিফিক্যালি যদি বলতে হয়, প্রত্যেকটা খাবারে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকা সত্ত্বেও শুধুমাত্র প্রোটিন এমন একটা উপাদান যেখানে আমার কি উপস্থিত আছে, নাইট্রোজেন উপাদানটা উপস্থিত অবস্থায় আছে। সো এই নাইট্রোজেন শুধুমাত্র আমি যেহেতু পাচ্ছি প্রোটিনের ক্ষেত্রে, এই জন্য প্রোটিনের চাহিদা এত পরিমাণে বেশি হয়ে থাকছে। আবার আরো একটা পয়েন্ট যদি আমি লক্ষ্য করি, দেহের প্রত্যেকটা অন্তর্গঠন, ডিএনএ, আরএনএ বা নিউক্লিক অ্যাসিড, নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড, প্রত্যেকটা বেস কিন্তু অবস্থায় আছে আমার এই নাইট্রোজেনের উপর ডিপেন্ড করে। যদি কোনো কারণে এই নাইট্রোজেনটা ভেঙে যায়, তখন আস্তে আস্তে আমার দেহের অন্তর্গঠন, আমার ফুল স্ট্রাকচারটা ভেঙে যাবে। ঠিক এই কারণেই যখন আমরা বৃদ্ধ অবস্থায় যাচ্ছি, দেখবো আস্তে আস্তে আমাদের শরীরটা এইভাবে ভেঙে পড়ছে। ক্লিয়ার ড্যাট? বোঝাইতে পারছি? সো তোমাদের মনে রাখতে হবে এই নাইট্রোজেনটা কোথায় পাচ্ছে, শুধুমাত্র প্রোটিনে। এই কারণেই আমি বলছি প্রোটিনকে কি বলা হয়, জীবনের ভাষা বলতেছি। ক্লিয়ার ড্যাট? আবার এরপরে যদি আরো কোশ্চেন থাকে মনের ভিতরে, দেখো এই যে জেনেটিক কোডন নিয়ে যেটা বললাম, প্রত্যেকটা জেনেটিক কোডন এক একটা প্রোটিনের উপর ডিপেন্ড করতেছে, এক একটা প্রোটিনের উপর ডিপেন্ড করতেছে। টিএমভি পিল লিখছিলাম, দেখছো? এই টিএমভি পিল ইজ দ্য মিনিং অফ কি, দেখো এখানে এক একটা প্রোটিনকে এবং কোডনকে নির্দেশ করে। টি ইজ দ্য মিনিং অফ ট্রিপ্টোফ্যান, নাম কি? ট্রিপ্টোফ্যান। বোঝাইতে পারছি? আচ্ছা, এম ইজ দ্য মিনিং অফ ম্যাথিওনিন, ম্যাথিওনিন। ভি ইজ দ্য মিনিং অফ ভ্যালিন। পি ইজ দ্য মিনিং অফ ফিনাইল অ্যালানিন, ফিনাইল অ্যালানিন। I is the meaning of isoleucine, কি বললাম? isoleucine. L is the meaning of শুধু লিউসিন। আর L, আরেকটা L is the meaning of লাইসিন। এই 7টা প্রোটিন ব্যতীত অথবা জেনেটিক কোডন ব্যতীত পৃথিবীর কোনো কিচ্ছু তুলনা করা যায় না। কি বললাম আবার? এই যে 7টা লিখছে, 1 2 3 4 5 6 7, এই 7টা প্রোটিন ব্যতীত তুমি একটা জীবনের কোনো কিচ্ছু ব্যাখ্যা করতে পারবে না। তুমি ডিএনএ তে যাও, এই 7টা জিনিস লাগবে, তুমি প্রোটিনে যাও লাগবে, এনজাইমে যাও লাগবে, কারণ জানো এনজাইমেও ওয়ান কাইন্ড অফ প্রোটিন। প্রত্যেকটা এনজাইম প্রোটিন ব্যতীত কল্পনা করা যায় না, কারণ এনজাইমটা তৈরি হয়েছে একটা প্রোটিন দিয়ে। বোঝাইতে পারছি? সবাই একটু যারা ক্লাসে আসো আমাকে একটু জানাও যে এই পর্যন্ত বুঝছো কিনা।
বোঝাইতে পারছি? একটু আমাকে জানাও যে বুঝতে পারছো কিনা। বোঝাইতে পারছি? এই পর্যন্ত টোটালি ক্লিয়ার হয়েছে কোনো? আমানুল্লাহ আমান, মারিয়া ফরজি, ফরাইজি, তোমরা জানিয়েছো, ধন্যবাদ তোমাদেরকে। এখন আসো আরো একটা গুরুত্বপূর্ণ আলোচনা করে আসি। যা ক্লাস হচ্ছে মনে রাখো এটা টোটালি বেসিক ক্লাস। আমি আসলেই এখানে যাওয়ার কথা ছিল না, শুধুমাত্র বেসিকের কারণে যে এটা জানা প্রয়োজন তোমাদের, এই জন্য আমি হচ্ছে তোমাদের এখানে ব্যাখ্যাটা যাচ্ছি। যদি প্রোটিন নিয়ে আরো কেউ প্রশ্ন করে তাহলে আরো কিভাবে অন্তর্গঠনের ক্ষেত্রে ভূমিকা পালন করতেছে একটু দেখো। আচ্ছা দেখো, তোমাদের যারা ফার্স্ট ক্লাস করছো, আমার ক্লাস কোষের ফার্স্ট ক্লাস করছো, তোমাদের জানার কথা, তবুও ব্যাখ্যা করি। দেখো, প্রথম কথা, আমরা আদি কোষ এবং প্রকৃত কোষ এই দুইটা নিয়ে আমরা অলরেডি জানি। আদি কোষ এবং প্রকৃত কোষ নিয়ে অলরেডি জানি, একটু ব্যাখ্যা করি। হ্যাঁ, প্রথম কথা যদি আমাদেরকে এখানে জানতে হয়, খেয়াল করো, প্রথম আমাদেরকে জানতে হবে আদি কোষ মানে হচ্ছে প্রোক্যারিওটিক, আর প্রকৃত কোষ মানে হচ্ছে ইউক্যারিওটিক। ওকে, ইউক্যারিওটিক। প্রশ্ন হচ্ছে, আমরা আদি কোষ প্রকৃত কোষ নিয়ে অনেক পড়ছি, বাট আমার যে জায়গাটা জানা প্রয়োজন, আদি কোষে কোনো অঙ্গাণু নাই, শুধুমাত্র কি আছে? রাইবোজোম আছে। আদি কোষে কোনো অঙ্গাণু নাই, শুধুমাত্র কি আছে ভাইয়া? রাইবোজোম আছে। প্রকৃত কোষে সকল অঙ্গাণু আছে, আমরা জানি সকল অর্গানেলস, অর্থাৎ সকল অর্গানেলস উপস্থিত। আমার লিখতে কিন্তু সো মাচ টাফ কোশ্চেন, মানে কষ্ট হচ্ছে, কিন্তু চেষ্টা করছি তোমাদের জন্য ভালো করে লেখার জন্য। আমার হাতে অনেক টান পড়তেছে, তবু ট্রাই করতেছি। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে, তিশা, তিশা বলে আমার যে স্টুডেন্ট আছো, আমি জানি তুমি প্রথম থেকে ক্লাস করো। এটা কি করাইছি এর আগে? তুমি একটু জানাও তো তিশা। তিশা, তোমাকে আমি বলছি যে জানাও, যদি না জানাও আমরা তারপর ব্যাখ্যায় চলে যাব। তুমি জানাইতে থাকো যে রাইবোজোম কেন আছে, যে দেখি তুমি করছো কিনা বা পড়ছো কিনা, তাহলে আমি বুঝতে পারবো। ঠিক আছে, আমি একটু বলি যে ব্যাখ্যাটা কিন্তু অনেক জটিল, বাট তোমাদেরকে একটু মনোযোগ দিই, একটু জাস্ট মনোযোগ দিয়ে শুনবা। এটাও ব্যাখ্যা ওই প্রোটিন দিয়েই। প্রথম কথা, আমরা জানি রাইবোজোম মানে হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি। ওকে, রাইবোজোম মানে কি? প্রোটিন ফ্যাক্টরি। আচ্ছা, এখন একটু আগে আমরা শিখছি একটা প্রোটিন কিভাবে গঠিত হয়। যদি না শিখে থাকি তাহলে একটু ব্যাখ্যা করি। প্রোটিনকে ভাঙলে আমরা পাই কি ভাইয়া? অ্যামাইনো অ্যাসিড। প্রোটিনকে যখন ভাঙি তখন আমি কি পাই? অ্যামাইনো অ্যাসিড। আজকে ছিল নগ্নবীজি, আবৃতবীজি, উদ্ভিদের উপর ক্লাস, যদি শুধু তুমি ব্যাখ্যা করো যে প্রোটিনের উপর ক্লাস, তাও তুমি এটা মানতে বাধ্য, কারণ এখন কত কিছু আলোচনা করব। দেখো, এই প্রোটিনকে ভাঙলে কি পাবো? আমি অ্যামাইনো অ্যাসিড পাবো, ভালো কথা। এখন এই একটা অ্যামাইনো অ্যাসিড নিলাম, এই একটা, এ ইজ দ্য মিনিং অফ অ্যামাইনো অ্যাসিড। দুইটা অ্যামাইনো অ্যাসিড যখন একসাথে যুক্ত হয় তখন কি হবে? একটা বিশেষ বন্ধন তৈরি হবে দুইটা জিনিসের মধ্যে। এই বন্ধনটার নাম হচ্ছে পেপটাইড বন্ধন। কি বন্ধন ভাইয়া? পেপটাইড বন্ধন। যেহেতু দুইটার মধ্যে হয়েছে, তাই আমরা এটাকে বলবো ডাইপেপটাইড। কি বলবো? ডাইপেপটাইড। ওকে, এখন যখন অসংখ্য অ্যামাইনো অ্যাসিড একসাথে হবে, তখন এখানে মাঝখানে পলিপেপটাইড চেন তৈরি হবে। কি তৈরি হবে ভাইয়া? পলিপেপটাইড চেন তৈরি হবে। এই পলিপেপটাইড চেনের মাধ্যমে একটা কি তৈরি হয়? একটা প্রোটিন তৈরি হয়। খেয়াল করে দেখো, আজ থেকে তোমরা প্রতিটা লাইনে তোমরা এইভাবে পড়ে থাকো যে পলিপেপটাইড চেনের মাধ্যমে একটা প্রোটিন তৈরি হয়ে থাকে। বোঝাতে পারছি? কিন্তু এই পলিপেপটাইড চেনটা আসলে কিভাবে তৈরি হয় আমি জানি, 90% স্টুডেন্টরা জানে না, আমি জানি এটা। তো এই পলিপেপটাইড চেনের মাধ্যমে কি তৈরি হলো? প্রোটিন তৈরি হলো। প্রশ্ন হচ্ছে আমার যেই জায়গায়, আদি কোষে কোনো অঙ্গাণু নাই বাট রাইবোজোম কেন? কেন, হোয়াই? কেন অন্য কোনো অঙ্গাণু নাই বাট রাইবোজোম, হোয়াই? কারণটা হচ্ছে এই, এই সেই প্রোটিনের কাহিনী। খেয়াল করো, আদি কোষের উদাহরণ হচ্ছে ভাইরাস, আদি কোষের উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া। ভাইরাস, ব্যাকটেরিয়া দুইটা হচ্ছে আদি কোষের উদাহরণ। এখন যদি আমি বলি, এই যে তোমরা যারা ক্লাস করছো, তোমরা যদি হুট করে দেখো, ওই যে তোমাদের সামনে ভাইরাস ব্যাকটেরিয়া চলে গেল, দেখতে পারবা তোমরা? আমি যদি বলি তোমাদের সামনে এখন ভাইরাস ব্যাকটেরিয়া ঘোরাফেরা করতেছে, তুমি কি ধরতে পারবা তাকে? 100% পারবা না, কারণ ভাইরাস ব্যাকটেরিয়া খালি চোখে দেখা যায় না। কিন্তু
এই ভাইরাস ব্যাকটেরিয়ার আকৃতিও কিন্তু আমরা জানি, কারণ তোমরা অলরেডি জানো অণুজীব বলে একটা অধ্যায় আছে যেখানে একটা ভাইরাস দেখতে জাস্ট লাইক দ্যাট এইরকম, এইরকম, আর একটা ব্যাকটেরিয়া দেখতে জাস্ট লাইক দ্যাট এইরকম, ঠিক আছে, জাস্ট লাইক দ্যাট এইরকম। তার মানে কি নিশ্চিতভাবে তাদের আকার আকৃতি আছে। আকার আকৃতি যেহেতু আছে তার মানে কি অবশ্যই তাদের একটা দেহের স্ট্রাকচার আছে, অর্থাৎ দেহের একটা অন্তর্গঠন আছে। প্রশ্ন হচ্ছে এই দেহের অন্তর্গঠন কেন আছে? কারণটা কি জানো? দেহের অন্তর্গঠনটা তৈরি করে কে বলো তো? এই প্রোটিন। একটু আগেই পড়াইছে, কিন্তু এই প্রোটিন হচ্ছে অন্তর্গঠন তৈরি করে। যেহেতু প্রোটিন অন্তর্গঠন তৈরি করে, প্রোটিনের সকল কাজ কে নিয়ন্ত্রণ করে? রাইবোজোম নিয়ন্ত্রণ করে। এই জন্য দেহের বা তাদের দেহের ক্ষেত্রে কোনো অঙ্গাণু না থাকলেও শুধুমাত্র এই রাইবোজোম থাকবে। রাইবোজোম ব্যতীত তাদের স্ট্রাকচার বা কোনো কিছু তৈরি হবে না। বোঝাইতে পারছি কিনা? নাক এইভাবে ধরি, আমরা একটু পিছন থেকে ধরে দেখাইলাম যে এই যে নাক ধরতে হবে এইভাবে। মানে ব্যাখ্যাটা টোটালি এইরকম যে তাদের দেহের আকার আকৃতি আছে বলেই তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। এবং এই আকার আকৃতি কেন থাকতেছে? শুধুমাত্র প্রোটিনের কারণে। প্রোটিনের কাজ আবার কি করতেছে? রাইবোজোম করতেছে। তাই অন্যান্য কোনো অঙ্গাণু না থাকলেও তাদের দেহের ভিতরে রাইবোজোম থাকা একদম 100% থাকতেই হবে। আমি বোঝাইতে পারছি কিনা বলো তো? বুঝছো তোমরা? জানাও তো একটু বুঝছো কিনা। ঠিক আছে, এই পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে প্রোটিন নিয়ে কত কিছু পড়তে হবে একটু ভাবো তাইলে। ক্লিয়ার ডেট? এই পর্যন্ত যদি বুঝে থাকো আমাদের প্রোটিন নিয়ে কতটা পড়তে হবে এবার ভাবো। আচ্ছা, এবার কেউ যদি বলো যে আমাকে যে কোশ্চেনটা করছিলে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহনটা আবার দেখানো লাগবে। আচ্ছা তোমরা একটু বলো অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন কি আবার দেখানো লাগবে? তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাও তো। যদি দেখানো লাগে তখন আমি দেখাবো, না হলে আমি অন্য অন্য ইয়েতে যাব। বলো একটু। আমাকে একজন কোশ্চেন করছিল দেখানো লাগবে আর একটু। আমি কমেন্টের অপেক্ষায় আছি। যারা ক্লাসে আছো কমেন্টের অপেক্ষায় আছি আমি। দেখে তারপর হচ্ছে তোমাদেরকে নেক্সট আলোচনা কি করবো এটা ভাববো, যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন কি আবার দেখাবো। আমাদেরকে জানিয়েছো, তিশা জানাইছো হ্যাঁ বুঝছি, লিজা বিনতা শাইনা তুমি জানিয়েছো জি, রায়া আরে আয়ান ইজ ওয়াচিং, আরে আয়ানও জানাইছো। আচ্ছা ভালো কথা, আমানুল্লাহ আমান জানাইছো জি। এখন তোমরা জানাও যে এখন কি আমরা কার্বন ডাইঅক্সাইড পরিবহন অক্সিজেন পরিবহন গত ক্লাসে দেখাইছি, এটা কি আবার দেখাবো, না আমরা হচ্ছে নেক্সট লেকচারে চলে যাব? লিজা বিনতে শাইনা জানাচ্ছ জি ভাইয়া, আবার একটু দেখান। অন্যরা কি বলতেছে? অন্যরা একটু বলো। অন্যরা বলো, সবার মতামতের উপর ডিপেন্ড করে তো আমরা এগোতে যাচ্ছি। একটু জানাও জানাও, একটু ব্যস্ত জানাও, ক্লাস টাইম যাচ্ছে আমাদের। সবাই কি ঘুমাই গেলে নাকি ক্লাসে? আমার স্টুডেন্টরা তোমরা কি সবাই ঘুমাই গেছো? ঘুমাই গেলে এটাও জানাও যে ভাইয়া ঘুমাচ্ছি। আচ্ছা, আমি জানি না। তিশা বলছো যে তোমার লাগবে না বাবা। আচ্ছা তিশা, তুমি জানোই যে তুমি অনেকবার দেখছো, বাট যেহেতু সবাই জানাচ্ছে আমি একটু 5টা মিনিট দেখাইনি। হ্যাঁ, অক্সিজেন পরিবহনের ক্ষেত্রে আমরা কি বলতেছি, আমি বেশি টাইম নিব না, এখান থেকে ডিপলি বোঝাইতে যাব না। জাস্ট বলি যে অক্সিজেন পরিবহনের ক্ষেত্রে এমন হয় যে এখানে একটা ফুসফুস থাকে আর পাশ দিয়ে কি একটা আমার কি যাচ্ছে, কৌশিক জালিকা যায়, ঠিক আছে। এই অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড পরিবহনের ক্ষেত্রে আমাকে এইভাবে দেখতে হবে। আমি যে অক্সিজেনটা গ্রহণ করতেছি যেটা প্রশ্বাসের মাধ্যমে, সেটা এর ভিতর দিয়ে আমার নাকের ভিতরে কোথায় যাচ্ছে, আমার লাংসের ভিতরে যাচ্ছে। কোথায় যাচ্ছে? লাংসের ভিতরে যাচ্ছে, লাংসের অ্যালভিওল আছে। আচ্ছা যখন যাচ্ছে সেখানে নিশ্চিতভাবে চাপ বেশি থাকে। সেই চাপটা হচ্ছে 107 মিলিমিটার পারদ চাপ, তোমাদের বইতে আছে 104 মিলিমিটার, আমি তাই লিখলাম 104 মিলিমিটার পারদ চাপ। এবং এই কৌশিক জালিকার ভিতরে থাকে 40 মিলিমিটার পারদ চাপ। ঠিক আছে, যেহেতু এখানে বেশি চাপ এখানে কম চাপ, তাই কি হচ্ছে এখানে তোমার হচ্ছে অ্যাজ ইউজুয়ালি কি হচ্ছে, এখানে ব্যাপন চাপ হচ্ছে। এই ব্যাপনের মধ্যে দিয়ে কি হচ্ছে, দুই দিক থেকে আমাদের চাপটা সমান হওয়া প্রয়োজন, কারণ ব্যাপন না হইলে কখনোই অক্সিজেনটা এর ভিতরে পরিবহন হতো না। এই জন্য এর ভিতর দিয়ে আমার কি যাচ্ছে, অক্সিজেন সরি অক্সিজেনটা এই জায়গা থেকে এই জায়গায় ব্যাপন প্রক্রিয়ায় যাচ্ছে। যখন যাচ্ছে তখন যতক্ষণ পর্যন্ত 100 মিলিমিটার পারদচাপ দুই জায়গায় হবে ততক্ষণ পর্যন্ত এই পরিবহনটা চলতে থাকবে। এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পরিবহনের খুব অল্প পরিমাণ পরিবহন হয়, 0.2 থেকে 0.3 মিলিমিটার। অক্সিজেন পরিবহনের এটা খুবই অল্প পরিমাণ হয়। আর একটা বড় পরিবহন সেটা হচ্ছে এইচবি প্লাস ও টু
যেখানে অক্সিহিমোগ্লোবিন তৈরি করে, Hb4O2 তৈরি করে। এই প্রক্রিয়ায় হচ্ছে অক্সিজেন পরিবহন সব থেকে বেশি হয়, প্রায় 99% পরিবহন হয় এইভাবে। মারিয়া ফরাজি তুমি জানিয়েছো, আমি এখনই শেষ করব, আমি একটা মিনিট নিব, আর আর একটা মিনিট নিব। কার্বন ডাইঅক্সাইড পরিবহনের ক্ষেত্রে আর একটা গুরুত্বপূর্ণ যে জায়গা, সেটা হচ্ছে আমাদেরকে ভৌত ভৌত পরিবহনের ক্ষেত্রে কি হয়, দেহের ভিতরে যে পানি থাকে, পানির সাথে যখন কার্বন ডাইঅক্সাইড একসাথে মিশে সেখানে কার্বনিক অ্যাসিড তৈরি হয়। এই প্রক্রিয়ায় মাত্র 5 মিলিমিটার বা 5 ml পরিবহন হয়, বা 5% পরিবহন হয় মাত্র এইভাবে। এখানে একটা এনজাইম কাজ করে, এনজাইমটার নাম হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম। নাম কি? কার্বনিক অ্যানহাইড্রেজ। ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট ছিল আমার কার্বামিনোগ্লোবিন। এই কার্বামিনোগ্লোবিনের ক্ষেত্রে আমরা কি পড়াচ্ছিলাম? কার্বামিনোগ্লোবিনের ক্ষেত্রে আমরা পড়াচ্ছিলাম এইভাবে, যেখানে আমার কার্বন ডাইঅক্সাইড এইভাবে থাকে, যেখানে আমার HbNH2 কাজে লাগে। HbNH2 এইভাবে একসাথে হওয়ার পরে HbNH3CH, এই কার্বামিনোগ্লোবিনের এই রূপ নেয়। এই রূপ নেওয়ার পরে কি তৈরি হয়? কার্বন ডাইঅক্সাইড পরিবহন হয়, যেখানে পরিবহন হয় 27%, মাত্র 27% পরিবহন এইভাবে। আর একটা মোস্ট ভাইটাল পার্ট, সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট আর সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম কার্বনেট আর পটাশিয়াম বাইকার্বনেট। এখানে হয় কি, একদিকে থাকে আরবিসি, আরেকদিকে থাকে প্লাজমা। আরবিসি আরেকদিকে কি থাকে ভাইয়া? প্লাজমা থাকে। দুই জায়গায় প্রথমে পানির সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে, সেখানে তৈরি করে কি? কার্বনিক অ্যাসিড তৈরি করে। ভালো কথা, এখানেও তৈরি করবে, তৈরি করলো, ভালো কথা। যখনই হলো কার্বনিক অ্যাসিড, তখনই দেখা পাবে তারা নেগেটিভ আয়নের। এই যে নেগেটিভ আয়নগুলো এখন ভেঙে যাবে, নেগেটিভ আয়নগুলো ভাঙার জন্য আমার কি হচ্ছে, এই যে H+HCO3-। ভালো কথা, এখানেও কি হলো? ভেঙে যাচ্ছে, H+ আর HCO3-। ঠিক আছে। এখন এই জায়গায় আরবিসি ছিল কি? পটাশিয়াম প্লাস, এই জায়গায় কি ছিল? Na+, আর এখানে ক্লোরিন মাইনাস। তাই আরবিসি তে প্রথমে বিক্রিয়া হচ্ছে, পটাশিয়াম প্লাসের সাথে বাইকার্বনেট আয়নের বিক্রিয়া হলো, বিক্রিয়া হয়ে পটাশিয়াম বাইকার্বনেট তৈরি করলো। পটাশিয়াম বাইকার্বনেট তৈরি করলো, এদিকে Na+ এর সাথে, এই Na+ এর সাথে এই HCO3- বিক্রিয়া করলো, বিক্রিয়া করে পটাশিয়াম বাইকার্বনেট তৈরি করলো। ভালো কথা, কিছুক্ষণ পরে এই আরবিসি থেকে যে পটাশিয়াম বিক্রিয়া করলো, সে তার নেগেটিভ আয়নের ঘাটতি দেখা যাবে। যখন দেখা যাবে, তখন এই যে ক্লোরিন মাইনাস ছিল, সেটা এখানে শিফটিং হবে। শিফটিং হয়ে পটাশিয়াম প্লাসের সাথে বিক্রিয়া করে সাম্যতা তৈরি করার জন্য পটাশিয়াম ক্লোরাইড তৈরি করবে। এইভাবে শিফটিং হওয়ার কারণে এটাকে নাম দিচ্ছি আমরা, বিজ্ঞানী হ্যামবার্গার তৈরি করছেন, তাই তার নাম অনুসারে এটাকে নাম দিচ্ছি হ্যামবার্গার শিফট। কি নাম দিচ্ছি? হ্যামবার্গার শিফট। বুঝতে পারছি? শেষ। আমি টাইম নিই। তোমরা যেহেতু বলছো যে অনেকেই বলছো দেখানো লাগবে, অনেকেই বলছো দেখানো লাগবে না, তাই আমি অল্প সময়ের ভিতরে এটা শেষ করার ট্রাই করছি। ওকে। আচ্ছা, এরপরে দেখো আমাদের কি লাগবে। এরপরে আমরা চলে যাচ্ছি নগ্নবীজি আবৃতবীজিতে। নগ্নবীজি আবৃতবীজি পড়ার জন্য আমাদেরকে প্রথমেই ওখানে আছে নগ্নবীজির বৈশিষ্ট্য নিয়ে অনেক কিছু লেখা আছে। ঠিক আছে। নগ্নবীজির বৈশিষ্ট্যের জন্য সব পয়েন্ট তোমরা পারো, আমি 2টা পয়েন্ট দেখাবো, দ্বিনিষেক, ত্রিনিষেক এবং কেন জাইলেম ফুলেম থাকতেছে, এই ধরনের কথাগুলো আমি তোমাদেরকে দেখাবো। ওকে। আচ্ছা, এটা দেখানোর জন্য আমাদের দেখো কি 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 করা লাগবে। এখন প্রথমেই প্রথমে জানা লাগবে যে নগ্নবীজি হচ্ছে সবসময় কি? অসমরেণুপ্রশী হয়। কেমন হয়? অসমরেণুপ্রশী। কেন? কারণ নগ্নবীজির ক্ষেত্রে অসমরেণুপ্রশী, বায়োলজির ওয়ার্ডকে ভাঙার কথা বলছি, তার মানে কি? রেণুগুলো কখনো সমান না। কেন সমান না? কারণ এদের ক্ষেত্রে মাইক্রোস্পোরোফিল মাইক্রোস্পোরোফিল এবং মেগা স্পোরোফিল, এই 2টা ওয়ার্ড আছে। আচ্ছা, কেউ প্রশ্ন করবো আবার, ভাইয়া নগ্নবীজি এটা আবার কি? এটা নিয়ে ব্যাখ্যা করলেন না। মনে রাখবা, যাদের ক্ষেত্রে বীজগুলো নগ্ন অবস্থায় থাকে তাদেরকে নগ্নবীজি বলে, যাদেরকে বীজগুলো আবৃত অবস্থায় থাকে তাদেরকে আবৃতবীজি বলে। আবৃতবীজি বলতে আমরা যে আম জাম খাই এগুলা, নগ্নবীজি বলতে তাদের বীজটা টোটালি কি? তাদের বীজটা টোটালি নগ্ন অবস্থায় থাকবে। এই জন্য এদেরকে সাধারণত আমরা কি বলতেছি? অসমরেণুপ্রশী। কারণ কি? এদের রেণুগুলো 2 রকম হয়, একটা মাইক্রোস্পোরোফিল আর একটা কি? মেগা স্পোরোফিল। মাইক্রোস্পোরোফিল কাদেরকে দেখি আমরা? পুরুষের ক্ষেত্রে এদের স্পোরগুলো কিভাবে মনে রাখবো? মাইক্রো মানে ছোট, ঠিক আছে, স্পোর মানে কি? রেণু।
ফিল মানে কি পত্র, অর্থাৎ ছোট রেণুপত্র। মেগা মানে কি বড়, স্পোরোফিল মানে কি রেণুপত্র, অর্থাৎ বড় রেণুপত্র। মাইক্রো স্পোরোফিল কাদের থাকে? পুরুষের, যেটাকে আমরা বলি অ্যানথেরেডিয়াম। যেটাকে আমরা কি বলি? অ্যানথেরেডিয়াম। অ্যানথেরেডিয়াম। মেগা স্পোরোফিলের ক্ষেত্রে যারা সাধারণত কি হয়, নারী বা হচ্ছে মানে এখানে পুরুষ তো বলা যাবে না, এটা ডেটাগুলি বোঝানো হচ্ছে আর কি। না মানে স্ত্রীদের ক্ষেত্রে কি হয়, স্ত্রীদের ক্ষেত্রে, স্ত্রী উদ্ভিদের ক্ষেত্রে হয়, এদের নাম হচ্ছে আর্কিগোনিয়াম। এটা কেমন? আর্কিগোনিয়াম। এই আর্কিগোনিয়ামের ক্ষেত্রে আবার কাহিনী দেখো, অ্যানথেরেডিয়াম যারা, সেটা দেখতে হচ্ছে অনেকটা নাশপাতি আকৃতির, নাশপাতি আকৃতির। আর আর্কিগোনিয়াম যেটা, সেটা দেখতে অনেকটা কলসের মতো। ওকে, এটা দেখতে কেমন? কলসের মতো। এগুলো মাথায় রাখতে হবে। ওকে, নগ্নবীজের আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট পড়তে হবে দ্বিনিষেক নিয়ে। কি নিয়ে? দ্বিনিষেক নিয়ে। ওকে, দ্বিনিষেক নিয়ে পয়েন্টটা পড়বো। নগ্নবীজে আবৃত বীজের ক্ষেত্রে আমি তোমাদের ইম্পর্টেন্ট জিনিসটা বলে দিই, কোথায় কোথায় পড়বা। আমি ওইগুলো জাস্ট তোমাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছি। ওইগুলো আমরা আরো প্রশ্ন ব্যাংক যখন আমরা সলভ করবো, ওই যে ডিউ ইউনিটের কিন্তু প্রশ্ন ব্যাংক সলভ হচ্ছে প্রত্যেকটা ক্লাসের পরে, এটা কিন্তু সুন্দর করে মাথায় রাখতে হবে, ঠিক আছে? প্রশ্ন ব্যাংক সলভ যখন করতেছি, সেখানে কিন্তু সুন্দর সুন্দর করে প্রশ্ন সলভ করা হচ্ছে, ঠিক ওখানে। এই জন্য তোমাদেরকে এখন পড়ে নিজেদেরকে বলবো কোনটা কোনটা পড়ে নিবা। ম্যালভেসি পড়বা, পোয়েসি ভালো করে পড়বা, এবং এখান থেকে আর পড়বা নগ্নবীজি আবৃত বীজিতে আর কি পড়বা, যেমন আমি দেখাবো কিছু, যেমন ওই যে পুষ্পপত্র বিন্যাস, হ্যাঁ, এগুলো মনে রাখার সিস্টেম আমি দেখাবো, এটা একটু ভালো করে দেখবা। পুষ্প মঞ্জরি একটু দেখবা, আর নগ্নবীজি আবৃত বীজের উদাহরণ দেখবা, যে কোনটা কোন কোন উদাহরণ। মোস্ট ইম্পর্টেন্ট পুষ্পপত্র বিন্যাসের উদাহরণ দেখবা তোমরা। এখানে দেখবা হচ্ছে পুষ্প মঞ্জরির উদাহরণ দেখবা। ম্যালভেসি পোয়েসির ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলো দেখবা, কোনটা লিগিউম আছে, কোনটা ক্যাপসুল আছে, কোনটা বেরি আছে, এগুলো একটু ভালো করে দেখবা, ঠিক আছে? আচ্ছা, দ্বিনিষেকে চলে যাচ্ছে। কিভাবে দ্বিনিষেক হয় একটু দেখাই আমি তোমাদেরকে। দ্বিনিষেক পড়ার জন্য আমাদেরকে হেল্প লাগবে, আমার হেল্প লাগবে উদ্ভিদ প্রজননের। এই উদ্ভিদ প্রজনন অধ্যায়টা আমাদের হেল্প লাগবে। ওকে, কেন একটু বলি, কারণ এখানে আসলে বুঝতে গেলে ভালো করে দ্বিনিষেক বোঝা যায়। আচ্ছা, যাক, সেটা কথা না। আমাদেরকে এখন উদ্ভিদ প্রজনন যেহেতু পড়ছি, আমাদেরকে একটু ব্যাখ্যা করে নিই আমি এখানে কি কি। সেখানে আমরা প্রথমে পড়তে হবে পুংস্তাবক আর স্ত্রী স্তাবক নিয়ে। পুংস্তাবকে কি কি থাকে দেখো। পুংস্তাবকে সাধারণত থাকে পরাগধানী, পরাগ রেণু, এইগুলো থাকে। আর স্ত্রী স্তাবকের ক্ষেত্রে কি থাকবে দেখো, যে গর্ভদণ্ড, গর্ভমুণ্ড এবং গর্ভাশয়, এই ওয়ার্ডগুলো জানতে হবে। আচ্ছা, এখন একটা পুংস্তাবকের ক্ষেত্রে কি কি কাহিনী হচ্ছে একটু খেয়াল করি আমরা। সাধারণত যখন একটা ফুলের বাইরের দিকে, একদম বাইরে, মানে যদি ধরে নিলাম এই একটা ফুল, এই ফুলের এখান থেকে কড়ি তৈরি হয়েছে, এই যে নিচের এই জায়গাটাকে বলা হয় পুংকেশর, ঠিক আছে? পুংকেশর। এই যে বাইরের একটা পার্ট তৈরি হলো, মাঝখান থেকে যে জায়গাটা থাকে তার নাম হচ্ছে যোজনী। তার নাম কি ভাইয়া? যোজনী। এবং এই যে মাঝখানে যেগুলো তৈরি হবে, এখানে সেখানে থাকবে, এখানে থাকবে প্রথমে পরাগধানী থাকবে। পরাগধানী থেকে পরাগ রেণুর উৎপন্ন হবে। কি রেণুর উৎপন্ন হবে? পরাগ রেণুর, ঠিক আছে? পরাগ রেণুর উৎপন্ন হবে। ওকে, মনে রাখতে হবে একটা ফুলের ক্ষেত্রে বাইরের দিকের এই পার্টটাকে বলা হয় আন্তত্বক, ভিতরের এই পার্টটাকে বলা হয় অন্তত্বক। এই আন্তত্বক আর অন্তত্বকে আবার দুইটা জিনিস আছে। একটাতে থাকবে তোমার হচ্ছে একটাতে থাকবে হচ্ছে গ্লুকোসামিনের আবরণ, যেটাকে আমরা বলি তোমার হচ্ছে গ্লুকোসামিনের আবরণ, যেখানে আমরা কি পাই? কাইটিন, এবং এক জায়গায় থাকবে কিউটিকল। কাইটিনের আবরণ থাকবে এক জায়গায়, আর এক জায়গায় থাকবে কি? কিউটিকলের আবরণ। রিমাইন্ডার, ঠিক আছে? কাইটিনের আবরণ, একটা কিউটিকলের আবরণ। যদি কেউ এখন প্রশ্ন করো যে ভাইয়া কাইটিন আর কিউটিকলের কি পার্থক্য আছে, খেয়াল করো একটু।
কাইটিন আর একটা কি কিউটিকল, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, সবাই আমরা আজীবন জানি কাইটিন আর কিউটিকল কি একই জিনিস। তোমাদের বইতে নাই, আবারও বলতেছি বইতে কিন্তু এটা নাই, কিন্তু এতটাই ইম্পর্টেন্ট কাইটিন কিউটিকল পৃথিবীর প্রত্যেকটা বায়োলজির লাইনে পড়তে গেলে কাইটিন আর কিউটিকল পাবা। এখন কিভাবে পড়বা দেখো, কাইটিন আর একটা লাস্টে আসছে কি দন্তান্ন আর একটা কি ল। মনে রাখবা কিউটিকল যেটা সেটা একটা লিপিডের আবরণ। ল ফর এখানে কি মনে রাখবা, লিপিডের আবরণ। ঠিক আছে, লিপিডের আবরণ মানে আমরা জানি যেখানে লিপিড পাবো সেখানে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পাবো। এটা কিন্তু আমাদের একদম মুখস্থ একটা জিনিস। যেমন সূত্র পড়ি আমরা কি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, সবসময় মুখস্থ থাকে, এটাও মনে রাখতে হবে। কিউটিকল ল শেষে লিপিডের আবরণ আমি পাবোই। লিপিড মানে কি আবার, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। যেখানে লিপিড পাবো ভাঙবো, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল পাবো, একটু আগে ক্লাসে দেখাইছি। আর একটা কথা, কাইটিন যদি বলতে হয় তাহলে কি, একটা যদি লিপিড হয়ে থাকে তাহলে আরেকটা কি ব্যতিক্রম। কিন্তু আমরা পড়ছি আজীবন কাইটিনোজা কিউটিকলতা, বাট সেটা কখনোই না। আজকের ক্লাসে তোমরা প্রুফ করে দেখাচ্ছি। কাইটিন যেখানে সেটা মনে রাখবা এটা একটা কার্বোহাইড্রেট। প্রথম কথা কি বললাম, এটা একটা কার্বোহাইড্রেট। তাহলে অলরেডি কিন্তু পার্থক্য বুঝে ফেলছো, একটা লিপিড আর কার্বোহাইড্রেট। যদি লিপিড আর কার্বোহাইড্রেট তোমরা এক জিনিস মনে করো তাহলে আমার আর কিছু করার নাই। এখন দেখো কার্বোহাইড্রেটের পরে এখানে কি হচ্ছে, কাইটিন কিভাবে তৈরি হয় একটু খেয়াল করো। একটা কার্বোহাইড্রেট যখন অ্যামিন গ্রুপের সাথে যুক্ত হয়, কি গ্রুপ, অ্যামিন, NH2 ইজ দ্য মিনিং অফ অ্যামিন গ্রুপ, কার্যকারী মূলক সম্পর্কে আমরা জানি। তখন এটার নাম ছিল কি, কার্বোহাইড্রেট। এটাকে নাম দিয়েছিলাম আমরা এইভাবে গ্লুকো। এটার নাম কি, এই জায়গায় কাইটিনের ক্ষেত্রে কার্বোহাইড্রেটের নাম কি, গ্লুকো। এটা হচ্ছে অ্যামিন গ্রুপ, কিন্তু বিজ্ঞানীরা নাম করছেন কিভাবে দেখো, অ্যামিনের সাথে যুক্ত করে এটা নাম দিয়েছে গ্লুকোসামিন। কি হচ্ছে, গ্লুকোসামিন। এটা যখন মনোমার ছিল ভালো কথা, একসাথে যখন NH2 এর সাথে যুক্ত হলো তখন একটা পলিমার আকার তৈরি করে, মানে একটার পর একটা একটার পর একটা সের আকারে তৈরি করে। এবং আমরা সবাই জানি প্রত্যেকটা কার্বোহাইড্রেটের ভিতরে একটা গ্লুকোসাইড বন্ধন থাকে। ঠিক আছে, গ্লুকোসাইড বন্ধন থাকে। তখন একটার পর একটা চেনের সাথে যখন যুক্ত হলো তখন এটা কি তৈরি করলো, গ্লুকোসামিনের পলিমার তৈরি করলো। গ্লুকোসামিনের পলিমারই হলো একটা, টোটাল মনে রাখবা, গ্লুকোসামিনের পলিমারই হলো একটা কি, কাইটিন। কি বললাম, গ্লুকোসামিনের পলিমারই কি একটা কাইটিন। বুঝতে পারছি? এখন দেখো তাহলে কি পার্থক্য কিন্তু অলরেডি বুঝছি যে পার্থক্য কোথায় হয়েছে, যে একটা গ্লুকোজ আর একটা লিপিড। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই কাইটিন কোথায় পাবো, কিউটিকল কোথায় পাবো? সবসময় আমরা পড়ি গাছের ক্ষেত্রে পাবো না, শুধু গাছের ক্ষেত্রে না, এই কাইটিনটা আর কোথায় পাইতে পারি খেয়াল করো। এই কাইটিন পাবো লবস্টার। লবস্টার নাম শুনছো? অর্থাৎ কাঁকড়া জাতীয় যেগুলা আমরা দেখে থাকি, দেখবা প্রত্যেকটা কাঁকড়া। আরো একটা গুরুত্বপূর্ণ ধরুন চিংড়ি মাছ। চিংড়ি মাছের নাম দেখছো, খাইছি তো আমরা, মানে প্রায় খাই আমরা চিংড়ি মাছ, ভালো কথা। এই চিংড়ি মাছের উপরে একটা খোলস থাকে, দেখছো সবাই? চিংড়ি মাছের উপরে যে খোলসটা থাকে, কাঁকড়ার ক্ষেত্রে যে খোলসটা থাকে, এই খোলসটা হচ্ছে এই কাইটিন নির্মিত। আমরা মনে করি ওইটা মাছ যেহেতু, তাহলে মাছ মনে হয় কাঁকড়া যেহেতু মাছ জাতীয়, ওর ভিতরে আমরা ধরে থাকি, কিন্তু এটা কিন্তু ডাইরেক্টলি মাছ হিসেবে কল্পনা করা যাবে না। কারণ এগুলো কি টোটালি আর্থ্রোপোডা পর্বের আবার অন্তর্ভুক্ত। এগুলো নিয়ে কিন্তু অলরেডি পড়াইছি কিন্তু, যে প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাসে। তাহলে একটা খেয়াল করো, আমরা মনে রাখবো আজকে থেকে যে আমরা খোলস যে আবৃতটা থাকে চিংড়ি মাছ, লবস্টার এদের ক্ষেত্রে, এটা কিন্তু কোনো প্রোটিন না ডাইরেক্টলি, এটা একটা কার্বোহাইড্রেট খেয়ে থাকি আমরা। ক্লিয়ার, বুঝতে পারছি? আচ্ছা এবার আসো কিউটিকল। কিউটিকল মানে কি, লিপিডের অংশ, যেখানে কি থাকবে, অবশ্যই কি থাকবে, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল থাকে। আমরা জানি লিপিডের কিন্তু অনেকগুলো ভাগ আছে। কিছু লিপিড কি, চর্বি, সবাই জানি শুধু চর্বি, বাট এদেরকে ভাগ করা যায় তিনটে ভাগে, একটা হচ্ছে চর্বি, একটা তেল, আর একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে মোম। সেটা কি, একটা মোম। কিউটিকল যেটা মনে রাখবা, সকল কিউটিকল লিপিড, বাট কোন ধরনের লিপিড, মোম জাতীয় লিপিড। মোম জাতীয় লিপিড। বোঝাতে পারছি? আমি কি বোঝাইতে সক্ষম? এবার দেখো যদি এইটার উদাহরণ চাও, এইটার উদাহরণ হচ্ছে আমাদের যে নখ, নখ দেখছো? এই প্রত্যেকটা নখের ক্ষেত্রে কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখবা ডাইরেক্টলি দেখা যায় নখের একদম শুরুর দিকে, এই নিচের দিকে থাকবে, দেখবা একটা সাদা পদার্থ থাকে, মানে সাদাযুক্ত জায়গা দেখা যায়। এই সাদাযুক্ত জায়গাটা হচ্ছে আমার এই কিউটিকলে আবৃত। যার কারণে নখের সম্পূর্ণ অংশ ভিজাইতে পারলেও তুমি আজকে ট্রাই করে দেখবা এই সাদা অংশের কোথাও কখনো পানি জমবে না। আরো একটা উদাহরণ শোনো, কচু গাছ দেখছো সবাই? কচু গাছ, কচু গাছে সারাদিন পানি দাও তুমি, যারা গ্রামে গ্রামে থাকো তারা কিন্তু ডাইরেক্টলি বুঝতে পারবে কচু গাছ। শহরের অনেকে এখনো কচু গাছ চিনে না।
কচু গাছে তুমি সারাদিন পানি দাও, কচু গাছ ভিজাইতে পারতেছো না, কেন জানো? কারণ কচু গাছের এই উপরের লেয়ারটা কিউটিকল দ্বারা আবৃত অবস্থায় থাকে। যেহেতু কিউটিকল দ্বারা আবৃত অবস্থায় থাকে, সুতরাং সেখানে মানে কি থাকবে, মোম জাতীয় পদার্থ থাকে, কখনোই সেটাকে ভেজাইতে পারবে না। মোমকে তুমি পানিতে ভেজাইতে পারো? আজকে বাসায় ট্রাই করো তো, মোমকে পানিতে ভেজাইতে পারো কিনা। আই থিঙ্ক বোঝাইতে আমি সক্ষম। বুঝছো কিনা একটু কমেন্টের মাধ্যমে জানাও, কিউটিন কার্টিকলের পার্থক্য বুঝছো কিনা একটু কমেন্টের মাধ্যমে জানাইতে থাকো। একটু বোঝাইতে পারছে কিনা কমেন্টের মাধ্যমে জানাইতে থাকো। তারপর আমরা আবার পড়ায় ফিরে যাই। এবার দেখো গর্ভদণ্ড, গর্ভাশয়, গর্ভমুণ্ড এবং পুংস্তবক কিভাবে কি কাজ করতেছে। মনে রাখবা প্রত্যেকটা পরাগরেণু থেকে সাধারণত আমার দুইটা নিউক্লিয়াস তৈরি হয়। কয়টা নিউক্লিয়াস? দুইটা। এন ইজ দ্য মিনিং অফ নিউক্লিয়াস। তৈরি হয়। যখন নিউক্লিয়াস তৈরি হচ্ছে, এই দুইটা নিউক্লিয়াস আবার কি তৈরি করতেছে দেখো, দুইটা নিউক্লিয়াস থেকে আবার একটা নালিকা নিউক্লিয়াস তৈরি হয়, আর একটা আমার জনন নিউক্লিয়াস তৈরি হয়। বুঝতে পারছি? পুংস্তাবক পড়তেছে, একটা ফুলের পুংস্তাবক, সেখান থেকে আবার কি তৈরি হচ্ছে, জনন নিউক্লিয়াস তৈরি হচ্ছে। এই জনন নিউক্লিয়াস আবার বিভিন্ন প্রকার মাইটোসিস বিভাজনের মাধ্যমে এখান থেকে দুইটা শুক্রাণু তৈরি হয়। প্রত্যেকটা পয়েন্ট খেয়াল করো, এখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন হবে, এই জন্য বোঝাচ্ছে কিন্তু এইভাবে দুইটা শুক্রাণু তৈরি হয়। এবং নালিকা নিউক্লিয়াস যেটা, সেই নালিকা নিউক্লিয়াসটা ওই নিউক্লিয়াস অবস্থায় থেকে যায়, সেটা পরবর্তীতে রূপান্তরিত অবস্থা আমরা দেখতে পারবো কি কি হয়। কিন্তু আমি পয়েন্টটা কি বললাম, আমার যে পরাগরেণু তৈরি হচ্ছে একটা ফুলের ক্ষেত্রে, সেখান থেকে দুইটা নিউক্লিয়াস তৈরি হচ্ছে। সেই দুইটা নিউক্লিয়াসের একটা নাম নালিকা নিউক্লিয়াস আর একটা নাম হচ্ছে জনন নিউক্লিয়াস। এই জনন নিউক্লিয়াস আবার কি হচ্ছে, দুইটা শুক্রাণুতে রূপান্তর নিচ্ছে এবং নালিকা নিউক্লিয়াসটা নালিকা অবস্থায় থেকে যাচ্ছে। এবার আসো, আমার চিত্রটা একটু খুব সুন্দর করে খেয়াল করো। ভাই নেটের ডিস্টার্ব দিচ্ছে নাকি, দেখেন তো একটু। ভোল্টেজ মাঝে মধ্যে বাড়ি মারে আর কি, সমস্যা নাই। আচ্ছা, এবার দেখো খেয়াল করো, কেন জানি মনে হচ্ছে যে নেটের ডিস্টার্ব। আচ্ছা, এই জায়গায় দেখো একটু খেয়াল করো, আমাদের এই জায়গাটার নাম হচ্ছে গর্ভমুণ্ড, সরি গর্ভদণ্ড। এই জায়গার নাম হচ্ছে গর্ভমুণ্ড। এই জায়গাটার নাম হচ্ছে গর্ভাশয়। বুঝতে পারছি? এই জায়গাটার নাম হচ্ছে গর্ভাশয়। আচ্ছা, এখন আমরা বলছি যে জনন নিউক্লিয়াস থেকে লাস্টে আমরা কি পাইছি, দুইটা শুক্রাণু আর একটা কি পাইছি, নালিকা নিউক্লিয়াস তৈরি হয়েছে। এখন খেয়াল করো, পয়েন্টটা ভালো করে বোঝার চেষ্টা করো। এই একটা ফুল, আমার কলম, হাতের যে কলমটা, এই কলমটা হচ্ছে কি একটা ফুল, আর আমার ফোনটা হচ্ছে একটা ফুল। এই কলমটা আমি ধরলাম এটা হচ্ছে পুরুষ ফুল, অর্থাৎ পুং ফুল, আর এটা কি স্ত্রী ফুল। কোনো একটা এই যেটা আকৃতি আঁকাইলাম, এটা হচ্ছে একটা স্ত্রী ফুলের ক্ষেত্রে আকার আকৃতি এরকম হয়ে থাকে অন্তর্গঠন। কোন একটা পাখি প্রথমে পুরুষ ফুলে স্পর্শ করছে, পুরুষ ফুলে রেণু সংগ্রহ করতে গেছে, সে রেণু সংগ্রহ করতে যাবে যখন, তখন এই দুইটা জিনিস সংগ্রহ করবেই, একটা নালিকা নিউক্লিয়াস সংগ্রহ করবে আর একটা দুইটা শুক্রাণু সংগ্রহ করবে। বুঝতে পারছি? কিছুক্ষণ পরে ওই পাখিটা এসে একটা স্ত্রী ফুলের উপরে, এই স্ত্রী ফুলের উপরে বসছে। বুঝতে পারছি? স্ত্রী ফুলের উপর বসছে। স্ত্রী ফুলকে স্পর্শ করা মানে তার গর্ভদণ্ড, গর্ভমুণ্ড এবং গর্ভাশয়কে স্পর্শ করা। তার মানে কি, একটু আগে সে কোথায় বসছিল, পুরুষ ফুলে, এখন কোথায় এসেছে, স্ত্রী ফুলে। যখনই সে এই স্ত্রী ফুলে এসে বসবে, তখনই কিন্তু অলরেডি কি কি সংগ্রহ করছিল, একটা দুইটা শুক্রাণু আর একটা নালিকা নিউক্লিয়াস। এখন ওই দুইটা জিনিস এর ভিতর দিয়ে প্রবেশ করাই দিবে। বুঝতে পারছি? তখন এই দুটো জিনিস এর ভিতর দিয়ে প্রবেশ করাই দিবে। বুঝতে পারছি? যখন এর ভিতর দিয়ে প্রবেশ হবে, মনে করো আমি বলছিলাম একটু আগে, নালিকা নিউক্লিয়াস সবসময় কি, একটু পরে আমি বলবো, রূপান্তরিত রূপ নিবে। কি রূপান্তরিত রূপ নিবে দেখো, খেয়াল করো। এই নালিকা নিউক্লিয়াস এই স্ত্রী গর্ভাশয়ের ভিতরে, অর্থাৎ একটা স্ত্রী ফুলের ভিতরে একটা নালিকা তৈরি করবে, জাস্ট লাইক দ্যাট। এইভাবে একটা নালিকা তৈরি করবে। নালিকা তৈরি করে কি করবে জানো, এই লাস্ট প্রান্তে তার এই জায়গায় আছে একটা স্ত্রী ফুলের মূল জিনিস, সেখানে কি থাকবে, এটা এটা একটা ডিম্বক। এটা কি তৈরি হবে, ডিম্বক। এই ডিম্বকটা রূপান্তরিত করতে হবে, যদি তার সেখান থেকে বীজ তৈরি করতে হয়। এখান থেকে দুইটা জিনিস আছে, এখানে সেকেন্ডারি নিউক্লিয়াস আছে, ঠিক আছে? এর ভিতরে কি আছে, সেকেন্ডারি নিউক্লিয়াস আছে। আচ্ছা, ভালো কথা। এই যে নালিকা নিউক্লিয়াসটা যে রূপ নিল, একটা পুরুষ ফুলের ক্ষেত্রে যে নালিকা নিউক্লিয়াস পাইছিলাম, সেটা রূপ নিল, এর ভিতর দিয়ে এসে গমন করবে। এখন কি, এর ভিতর দিয়ে এসে গমন করবে, ভালো কথা।
এবং মনে রাখো দুইটা শুক্রাণু সংগ্রহ করছিল, এই দুইটা শুক্রাণু এখন এই নালিকা নিউক্লিয়াসের ভিতর দিয়ে আস্তে আস্তে আসবে, নালিকা নিউক্লিয়াসের ভিতর দিয়ে আস্তে আস্তে আসবে। এসে প্রথমে একটা শুক্রাণু এখানে ডিম্বকের সাথে কি হবে, ডিম্বকের সাথে অ্যাটাচড অবস্থায় যাবে, অর্থাৎ কি ফার্টিলাইজড হবে। আর একটা শুক্রাণু একই সাথে খেয়াল করো, দুইটা নিউক্লিয়াস আসতেছে, কিন্তু একটা নিউক্লিয়াস কি করলো, ডিম্বকের সাথে মিলিত হলো, একই সাথে আর একটা নিউক্লিয়াস এই নালিকার ভিতর দিয়ে গিয়ে এই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়। বলতে পারছি? একই সাথে দুইটা ক্রিয়া তৈরি হচ্ছে বা দুই ধরনের রিপ্রোডাকশন হচ্ছে, তাই এটাকে আমরা বলতেছি দ্বিনিষেক। যেহেতু দুইটা শুক্রাণু ছিল, একটা শুক্রাণু ডিম্বকের সাথে মিলিত হয় আর একটা শুক্রাণু গিয়ে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়, তাই এটাকে আমরা বলতেছি একই সাথে দুই প্রক্রিয়া, তাই এটাকে বলি দ্বিমিলন বা দ্বিনিষেক। বুঝতে পারছি? খেয়াল করো, সেকেন্ডারি নিউক্লিয়াস মানে কি, সেখানে ছিল 2n, আর একটা শুক্রাণু এখানে গিয়ে মিশ্র অবস্থায় আছে, তার মানে এখান থেকে যা তৈরি হবে সেই জিনিসটার নাম সেকেন্ডারি নিউক্লিয়াস থেকে কি তৈরি হয়, শস্য তৈরি হয়। শস্যটা এই জন্য 3n হয়ে থাকে। আমরা যে খাবারটা খাই, শস্যটা পাই, এটা সবসময় কি 3n অবস্থায় থাকে। কেন 3n অবস্থায় থাকে, ঠিক এই কারণে 3n অবস্থায় থাকে। বুঝতে পারছি? আমি বোঝাতে পারছি কিনা দেখো। আর মনে রাখবা, ডিম্বক ছিল কি নিজে সিঙ্গেল এন, যেহেতু সে এখন আর একটা এন এসে মিলিত হয়েছে, আর একটা শুক্রাণু এখানে গেছিল, তাই ডিম্বক থেকে তৈরি হয় কি বীজ, বীজ সবসময় 2n অবস্থায় থাকে। বুঝতে পারছি? এই ডিম্বকের পাশে এখানে অনেকগুলো অনেকগুলো জিনিস থাকে, যেমন একটা হচ্ছে তোমার সহকারী নিউক্লিয়াস, সরি সহকারী কোষ, এই জায়গায় থাকে প্রতিবাদ কোষ, ঠিক আছে, সবগুলো কি হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। ক্লিয়ার? তাহলে দ্বিনিষেক আর ত্রিমিলন কি আমি তোমাদেরকে বোঝাইতে পারছি। ত্রিমিলন মানে একই সাথে কি, তারা ছিল কি সেকেন্ডারি নিউক্লিয়াস, কিন্তু আরেকটা নিউক্লিয়াস এসে এর সাথে মিলিত হচ্ছে, তাই এটাকে বলতেছি আমার ত্রিমিলন। এই পর্যন্ত বোঝাইতে পারছি? এই পর্যন্ত ক্লিয়ার কিনা আগে ক্লিয়ার হও, ঠিক আছে? তারপর আমরা নেক্সট ক্লাসে যাবো। তাহলে আমি এখানে টোটালি কি কি ব্যাখ্যা করছিলাম একটু খেয়াল করো। প্রথমে পরাগরেণুর কথা বললাম, পরাগরেণু থেকে দুইটা নিউক্লিয়াস তৈরি হয়, দুইটা নিউক্লিয়াসের মধ্যে একটা নিউক্লিয়াস কি করলো, নালিকা নিউক্লিয়াস তৈরি করলো, আর একটা নিউক্লিয়াস জনন নিউক্লিয়াস তৈরি করলো। এই জনন নিউক্লিয়াস এতটা গুরুত্বপূর্ণ, জনন নিউক্লিয়াস ব্যতীত ফার্টিলাইজেশন হতো না একটা উদ্ভিদের ক্ষেত্রে, আমরা কোনো প্রাণীকুল পৃথিবীতে বাঁচতে পারতো না। উদ্ভিদ বেঁচে আছে বলে প্রাণীকুল পৃথিবীতে টিকে আছে। রিমাইন্ডার, এখান থেকে জনন নিউক্লিয়াস লাস্টে গিয়ে দুইটা শুক্রাণু তৈরি করে। কয়টা শুক্রাণু? দুইটা শুক্রাণু। এই দুইটা শুক্রাণুর কাহিনী কি, এই আমি আঁকাইছিলাম, একটা হচ্ছে স্ত্রী গর্ভাশয়, যেখানে প্রথমে থাকে গর্ভদণ্ড, এখানে গর্ভমুণ্ড, তারপর গর্ভাশয়। একটা ফুল নিয়ে আমি বিশ্লেষণ কিভাবে করলাম, ধরে নিলাম এটা একটা পুরুষ ফুল, এটা একটা স্ত্রী ফুল। প্রথমে একটা পাখি এসে এই পুরুষ ফুলকে স্পর্শ করছে, যখন পুরুষ ফুলকে স্পর্শ করছে, পুরুষ ফুলকে স্পর্শ করা মানে তার এই জনন নিউক্লিয়াস এবং কি নালিকা নিউক্লিয়াসকে স্পর্শ করা। অর্থাৎ জনন নিউক্লিয়াস থেকে কি সংগ্রহ করা যায়, দুইটা শুক্রাণু সংগ্রহ করা যাবে, এবং নালিকা নিউক্লিয়াস থেকে নালিকা নিউক্লিয়াসটাই সংগ্রহ করা যাবে। একটু পরে ওই সেম পাখিটাই যখন এই স্ত্রী ফুলে এসে বসবে, আমি ধরে নিয়েছিলাম কি এটা স্ত্রী ফুল, স্ত্রী ফুলে এসে বসবে, তখন আমি কাকে স্পর্শ করব, এই গর্ভদণ্ডকে স্পর্শ করব। যখনই গর্ভদণ্ডকে আমি স্পর্শ করলাম, ঠিক ওই মুহূর্তেই আমার যে নালিকা নিউক্লিয়াসটা ছিল, এই নালিকা নিউক্লিয়াসটা এর ভিতর দিয়ে এইভাবে নালিকা তৈরি করে দিল। ঠিক আছে, নালিকা তৈরি করে দিচ্ছে। নালিকাটাকে তৈরি করে দিচ্ছে কেন, যেটা এর ভিতর দিয়ে শুক্রাণু ইজিলি পাস্ট হতে পারে, পাস হতে পারে। যখন এর ভিতরে আসছে, তখন এর ভিতরে আসার পরে সেটা কোথায় যাবে, ডিম্বক পর্যন্ত পৌঁছায় যাবে। তার মানে কি, প্রথম শুক্রাণুটা এর ভিতর দিয়ে এসে এই ডিম্বকের সাথে মিলিত হলো। আর একটা শুক্রাণু কি অপেক্ষমান থাকে, যেহেতু দুইটা শুক্রাণু, আর একটা শুক্রাণু অপেক্ষমান থাকবে, কিছুক্ষণ পরে সে এই দিক থেকে ঘুরে গিয়ে এই নালিকা দিয়ে, এখানে সেকেন্ডারি নিউক্লিয়াস ছিল, এই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত অবস্থায় হবে। বুঝতে পারছি? এই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে যখন মিলিত হলো, তাহলে একই সাথে দুই প্রক্রিয়া হলো, একটা হচ্ছে ডিম্বকের সাথে মিলিত, আর একটা সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত, একই সাথে দুই ধরনের ফার্টিলাইজেশন হচ্ছে, তাই এটাকে আমরা বলি দ্বিনিষেক। আই থিঙ্ক এই ডাবল ফার্টিলাইজেশন সম্পর্কে তোমরা এর আগে কোনো রকম ধারণা ছিল না। বুঝতে পারছি আমি এই পর্যন্ত? এই পর্যন্ত কি ক্লিয়ার? লাস্টে যেহেতু এখানে সেকেন্ডারি ক্লাস 2n ছিল, যেহেতু এখানে আর একটা শুক্রাণু মিলিত হয়, তাই এটাকে আমরা বলতেছি তোমার কি ত্রিমিলন, যেটাকে আমরা এখান থেকে কি রূপ, কি হিসেবে পাচ্ছি, শস্য হিসেবে পাচ্ছি। এই পর্যন্ত ক্লিয়ার কিনা আগে আমাকে জানাও। এই পর্যন্ত কি তোমরা ক্লিয়ার হতে পারছো? এই পর্যন্ত একটু ক্লিয়ার কিনা আগে আমাকে জানাও, তারপর আমি আরেকটু বিশ্লেষণে যাব। আমি কি এই পর্যন্ত তোমাদেরকে বোঝাইতে পারছি? সবাই বুঝছো কিনা? আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, এর আগে কি তোমরা জানতে এই ব্যাখ্যাটা কি এর আগে ক্লিয়ার ছিল কিনা, একটু জানাও তো। আচ্ছা,
এটা তোমরা জানাইতে থাকো। আচ্ছা, এ বাদে আমি একটু পুষ্পপত্র বিন্যাস নিয়ে ব্যাখ্যা করে আসি তোমাদেরকে। একটু কি ব্যাখ্যা করব? পুষ্পপত্র বিন্যাস। পুষ্পপত্র বিন্যাসের ক্ষেত্রে আমরা দেখো, যেমন দেখবা ভালভেট বা প্রান্ত স্পর্শী পুষ্পপত্র বিন্যাস। ভালভেট বা প্রান্ত স্পর্শী পুষ্পপত্র বিন্যাস। প্রশ্ন আসবে নিচের কোনটি ভালভেট পুষ্পপত্র বিন্যাসকে নির্দেশ করে বা প্রান্ত প্রান্ত স্পর্শী পুষ্পপত্র বিন্যাসকে নির্দিষ্ট করে? তখন কিভাবে লিখতে হবে দেখো, চারটা উদাহরণ দিয়ে দিবে। ধরে নিলাম আম, জাম, কাঁঠাল, লিচু এরকম কিছু একটা দিয়ে দিল। কিভাবে মনে রাখবো ভালভেট বা প্রান্ত স্পর্শী কারা? যেমন মনে রাখবো আজ বাবু ভালো। কি লিখলাম বলো তো? আজ বাবু ভালো। এখান দ্বারা কি বোঝাইতে পারি খেয়াল করো। আ ইজ দ্য মিনিং অফ আকন্দ। আ ইজ দ্য মিনিং অফ আকন্দ। বর্গীজ ইজ দ্য মিনিং অফ জবা। বর্গীজ ইজ দ্য মিনিং অফ জবা। বা ইজ দ্য মিনিং অফ বাবলা। ঠিক আছে, ভালোর ভা মানে বোঝাচ্ছে ভালভেট। ভালভেট বা প্রান্ত স্পর্শী। আরো একটা উদাহরণ দিতে পারো, আই ইজ দ্য মিনিং অফ আতা। বুঝাইতে পারছি? এইভাবে মনে রাখতে হবে। ক্লিয়ার এই পর্যন্ত? আবার যদি বলা হয় যে কুইন কানসিয়াল পুষ্পপত্র বিন্যাস কোনটি? কুইন কানসিয়াল। কুইন কানসিয়াল উদাহরণ কিভাবে মনে রাখবো? কুইন সরিষা খেতে গিয়ে সরিষা খেতে গিয়ে পেয়ারা খায়। সরিষা খেতে গিয়ে পেয়ারা খায়, তার মানে উদাহরণ কোনটি? উদাহরণ হচ্ছে কুইন ইজ দ্য মিনিং অফ কুইন কানসিয়াল, সরিষা এবং পেয়ারা, এই দুইটা হচ্ছে উদাহরণ তার। সরিষা এবং পেয়ারা এই দুটো হচ্ছে তার উদাহরণ। এই পর্যন্ত ক্লিয়ার কিনা, বোঝো কিনা আগে দেখো তো। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু খেয়াল করো। এবং নগ্নবীজি আবৃতবীজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদাহরণ কিন্তু একটা জায়গা থেকে দেওয়া যায়। খেয়াল করো, বলা আছে, আজকে খেয়াল করবা নগ্নবীজি আবৃতবীজের বৈশিষ্ট্য আমি বলি। একদিকে আমি নগ্নবীজি নিচ্ছি, আরেকদিকে আবৃতবীজি নিচ্ছি। বামে নগ্ন, ডানে আবৃতবীজি। নগ্নবীজিতে প্রথমেই তোমার বলা হয় নগ্নবীজির ক্ষেত্রে এরাকে অসমরণুপ্রসী, আবৃতবীজির ক্ষেত্রে বলা হয় এদেরকে সমরণুপ্রসী। কেন অলরেডি ব্যাখ্যা করছি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে নগ্নবীজি সাধারণত অনুন্নত অবস্থায় থাকে, নগ্ন অবস্থায় থাকে, আবৃতবীজের উন্নত অবস্থায় থাকে। কেন উন্নত, কেন অনুন্নত অবস্থায় থাকে দেখো। খেয়াল করা হয় নগ্নবীজির ক্ষেত্রে পরিবহন কলা নাই। নগ্নবীজির ক্ষেত্রে পরিবহন কলা সেভাবে গঠিত হয় না। কারণ কি? এদের ভিতরে জাইলেম আর ফ্লোয়েম, জাইলেম এবং ফ্লোয়েম নিয়ে আমরা জানি যে এটা পরিবহন কলা, কারণ এরা শিকড় থেকে একদম পাতা পর্যন্ত পানি এবং খাদ্য পরিবহন করে থাকে। কিন্তু নগ্নবীজের ক্ষেত্রে প্রথমে যেখানে পয়েন্ট ধরা হয় যে এদের ক্ষেত্রে পরিবহন কলা সেভাবে উন্নত নয়। কারণটা কি? এখানে জাইলেম আর ফ্লোয়েম নাই। ডান দিকে আবৃতবীজের ক্ষেত্রে এদের পরিবহন কলা সুসংগঠিত, যার কারণে এদের কি পরিবহন কলা একদম পাতা থেকে একদম মাটি থেকে পাতা পর্যন্ত খাবার পরিবহন করতে পারে। এবং আরো একটা গুরুত্বপূর্ণ যে ট্রাকিড এবং ভেসেল, হ্যাঁ, ট্রাকিড এবং ভেসেল বা ট্রাকিড এবং সঙ্গীকোষ, এটার কোনোটাই কিসে থাকে না? নগ্নবীজিতে থাকে না। বাট আবৃতবীজের ক্ষেত্রে এগুলো সম্পূর্ণরূপে গঠিত রূপে থাকে। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, দ্বি নিষেক হয় না ইয়েদের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে? নগ্নবীজের ক্ষেত্রে কখনো দ্বি নিষেক হয় না, বাট আবৃতবীজের ক্ষেত্রে সবসময় দ্বি নিষেক হয়। কিভাবে হয় দেখাইছি। এবং এও আছে নগ্নবীজের ক্ষেত্রে শুধুমাত্র অ্যাফিড্রা, অ্যাফিড্রা বলে একটা উদ্ভিদ আছে, এই অ্যাফিড্রার ক্ষেত্রে দ্বি নিষেক দেখা যায়। বুঝতে পারছি? আচ্ছা, এবং এই অ্যাফিড্রা কি শ্বাসকষ্ট রোগের ক্ষেত্রে, শ্বাসকষ্ট রোগীদের ক্ষেত্রেও ব্যবহার করানো হয়। বুঝতে পারছি? আচ্ছা, এ বাদে আমাদেরকে আর কোনো আলাদা করে বৈশিষ্ট্য পড়া লাগবে না। আলাদা করে কোনো বৈশিষ্ট্য আমাদের কিন্তু পড়া লাগবে না। ওকে, আচ্ছা। এরপরের পয়েন্ট হচ্ছে নগ্নবীজি এবং আবৃতবীজের ক্ষেত্রে আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কি আমরা বলবো, খেয়াল করো। আমরা আর একটা পয়েন্ট বলবো এখানে যে
আর কি পড়া লাগতে পারে আমাদের এখান থেকে সেটাই ভাবতেছি। ও তোমার ম্যালভেসি এবং পোয়েসি, ম্যালভেসি এবং পোয়েসির বৈশিষ্ট্যটা সবাই একদম বাচ্চাকাল থেকে তোমরা পড়ে আসতেছো, এটা সুন্দর করে নিজেরা নোট করবা ম্যালভেসি এবং পোয়েসির ক্ষেত্রে, কারণ এটা জানি তোমরা রিটেনের জন্য এই অধ্যায় থেকে এই দুইটা পয়েন্টই পড়তে, যে ম্যালভেসি এবং পোয়েসির এই দুইটা পয়েন্টই শুধু পড়তেছো, এই দুইটা পয়েন্টই সুন্দর করে দেখবা, প্রত্যেকটা বৈশিষ্ট্য টু পয়েন্ট এইভাবে সুন্দর করে দেখে যাবা। ওকে, বোঝাতে পারছি আমি এই পর্যন্ত? আচ্ছা, আর একটা পয়েন্ট আমরা পড়বো এখান থেকে, যদি কোনো কারণে আমাদের বেশি পড়তে হয় তাইলে এখান থেকে আমরা আর কি পড়তে পারি, এখান থেকে আর বেশি কিছু পড়া লাগবে না, যদি পারো যে কোনটা কোন উদ্ভিদ, ওই যে কোনটা কিলিবলিঙ্গ, কোনটা সম্পূর্ণ ফুল অসম্পূর্ণ ফুল, হ্যাঁ এগুলো একটু সুন্দর করে দেখবে। আর বাকিগুলাতে কোনটার পাতা পাতা বিন্যাস, অর্থাৎ জালিকা শিরাবিন্যাস, এগুলো একটু দেখবা। এ বাদে আমার মনে হয় না যে নগ্নবীজি আবৃতবীজি থেকে বেশি করে পড়ে টাইম নষ্ট করার কোনো প্রয়োজন আছে। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত। আর কি বলতে পারি, আর কিছু আমার আপাতত মাথায় আসতেছে না যে এখান থেকে আর কিছু বর্ণন লাগে। যদি পারো, আমাদের স্লাইডও শেষ প্রায়, যদি পারো আমি আরেকটু ব্যাখ্যা করি, যদি পারো যে কোনটা ক্যাপসিউল, কোনটা বেরি জাতীয় উদ্ভিদ, এইগুলো একটু সুন্দর করে দেখবা, বুঝতে পারছি, এইগুলো একটু সুন্দর করে দেখবা। আমি ফুল ক্লাসটা একটু সামারি করি, তারপর আমি হচ্ছে ব্যাখ্যায় চলে যাব, শেষ করব। দেখো আমি প্রথমে ব্যাখ্যা করছিলাম নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদ নিয়ে বলবো, কিন্তু সেখান থেকে আমরা বলেছি কোন কোন অধ্যায় পড়েছি আজকে। আমরা এখানে বলছি যে কোষ বিভাজন নিয়ে পড়েছি টোটালি, কোষ বিভাজনে দুইটা কোশ্চেন এখানে থাকে সেখানে বলছি, এবং কোথা থেকে থাকে এটাও জানি আমরা, যে বেশিরভাগ কোশ্চেনই থাকে হচ্ছে ওই যে কোষ বিভাজনের মিওসিস ওয়ান ডিভিশন থেকে। মিওসিস ওয়ানের ক্ষেত্রে আমরা জানি, মিওসিস ওয়ানের ক্ষেত্রে যে লেপটিন জাইগোটিন প্যাকাইটিন ডিপ্লোটিন ডায়াকাইনেসিস, এখান থেকে কোশ্চেন হয়। ব্লাড থেকে দুইটা কোশ্চেন হয়, কপাটিকা থেকে এবং লাংস থেকে, সেটা বলছি, সেটাও বলছি। আচ্ছা, আর একটা বলছি যে কি আমাদের এখান থেকে পড়তে হবে যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন, এখানেও শোষণের ক্ষেত্রে আমরা বলছি লাংস নিয়ে পড়ার কথা। আচ্ছা, পরিপাকের ক্ষেত্রে তিনটা কোশ্চেন হয়, কোন জায়গা থেকে সেটা বলাই দিচ্ছি। কোষের অন্তর্গঠন নিয়ে আমরা প্রশ্ন করছি, কোষের অন্তর্গঠনে এসেও আমরা দেখছি যে জেনেটিক কোডন নিয়ে অনেক কথা আজকে বলছি। এরপরে জেনেটিক কোডনের ব্যাখ্যার পরে আমরা গেছিলাম হচ্ছে আমরা ট্রিপ্টোফ্যানের কথা গেলাম, অর্থাৎ ট্রিপ্টোফ্যান বলছি, টিএমবি পিল, টিএমবি পিল নিয়ে কেন বলতে গেলাম, জীবনের ভাষা, প্রোটিন নিয়ে অনেক কিছু ব্যাখ্যা করলাম, গ্লুকোজ মল্টোজ এগুলো নিয়ে ব্যাখ্যা করেছি। এখানে কার্বন হাইড্রোজেন অক্সিজেন কেন থাকে, সেখানে নাইট্রোজেন কেন থাকে এটা নিয়ে ব্যাখ্যা করলাম। আবার প্রত্যেকটা খাবারের সরল উপাদান জটিল উপাদান নিয়ে ব্যাখ্যা করলাম। এবং সেখান থেকে আমরা এও বলেছি টিএমবি ফিল মানে ট্রিপ্টোফ্যান, ম্যাথিওনিন, ভ্যালিন, ফিনাইলালানিন, লিউসিন, লাইসিন, আইসোলিউসিন এগুলো কেন কিভাবে থাকছে এটা নিয়ে ব্যাখ্যা করছি। আচ্ছা, 3 নম্বর স্লাইডে আমরা আজকে দেখছি যে কেন আদিকোষ এবং প্রকৃত কোষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে অন্যান্য কোনো অঙ্গাণু নাই বাট শুধুমাত্র রাইবোজোম আছে, কেন রাইবোজোম আছে এটা নিয়ে টোটালি আমরা ব্যাখ্যা দেখেছি আমরা এইভাবে, এবং ব্যাখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা মনে করি এখান থেকে অনেক কিছু জানতে পারার কথা তোমাদের। ওকে, আচ্ছা এরপরের পয়েন্ট হচ্ছে আমাদের, আমরা এখানে স্লাইডে দেখাইছি যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহনে সেকেন্ডের ভিতরে আমরা যতটুকু পারি আমি তোমাদেরকে দেখানোর ট্রাই করছি, এটা অক্সিজেন পরিবহন ছিল একটা লাংসের ভিতরে, আর একটা কি অক্সিহিমোগ্লোবিন হিসেবে, এটা মনে রাখতে হবে। এটা কোন রূপে ছিল? অক্সিহিমোগ্লোবিন, অক্সিহিমোগ্লোবিন, বুঝতে পারছি? আচ্ছা, অক্সিহিমোগ্লোবিন রূপে যদি কখনো বলে অক্সিহিমোগ্লোবিন কেন, কারণ এখানে অক্সিজেন এসে যুক্ত হয়েছে তাই। ওকে, আবার এও মনে রেখো অক্সিহিমোগ্লোবিন কিন্তু একটা জটিল যৌগ, যেখানে এইচবি চারদিক থেকে এভাবে অক্সিজেন দ্বারা যুক্ত থাকে, চারদিক থেকে এভাবে অক্সিজেন দ্বারা যুক্ত থাকে, বুঝাইতে পারছি? এই জন্য এটা কি একটা জটিল যৌগ হিসেবে থাকে। আচ্ছা, এরপরের পয়েন্ট আমরা কার্বন ডাইঅক্সাইড পরিবহন দেখছি, যে কার্বনিক অ্যাসিড ভৌত পরিবহন রূপে, যেখানে 5%। এখানে হচ্ছে কার্বামিনোগ্লোবিন, যেটা হচ্ছে এই যে এইভাবে বিক্রিয়া করে কার্বামিনোগ্লোবিন তৈরি করে। আমি আর বেশি ব্যাখ্যা দিই নাই, কারণ অলরেডি তো গত ক্লাসে আমরা করাইছি এটা। তারপরে আমরা এখানে পড়ছি হচ্ছে সোডিয়াম কার্বনেট এবং পটাশিয়াম বাইকার্বনেট। কি কি বললাম? সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম বাইকার্বনেট, যেটা কি 65% পরিবহন হয়। এখানে কি আরবিসি এবং প্লাজমাই, সেখানে কি এইভাবে হ্যামবার্গার শিফট হয়, বা হ্যামবার্গার শিফটের আর একটা নাম পরীক্ষা আসতে পারে, হ্যামবার্গার শিফটের আর একটা নাম কি, সেটার নাম হচ্ছে ক্লোরাইড শিফটিং। নাম কি ভাইয়া? ক্লোরাইড শিফটিং তৈরি হয়। আমাদের এই ক্লোরাইড শিফটিং নিয়ে অনেক কিছু আমরা পড়ছি। ওকে, আচ্ছা এরপরের পয়েন্ট হচ্ছে আমরা পড়েছি কি এখান থেকে আমাদের উদ্ভিদ প্রজনন অধ্যায়টা প্রয়োজন ছিল নগ্নবীজি আবৃতবীজি পড়তে গেলে, কারণ এখানে পরাগরেণু নিয়ে পড়ছি, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, গর্ভাশয় এইগুলোর
এইগুলোর ইংরেজি ওয়ার্ডগুলো একটু জেনে নিবা, ইংরেজি শব্দগুলো একটু জেনে নিবা। কখনো কখনো বাংলা শব্দ ব্যতীত ইংরেজি শব্দ এখানে ইউজ করা হয়, এই জন্য বললাম এখানে অবশ্যই এগুলো জানবা। দেন আমরা এখানে শিখছি মোস্ট ইন্টারেস্টিং একটা জিনিস, যেখানে কেন কোনটা কাইটিন কোনটা কিউটিকল, কারণ কার্বোহাইড্রেট একটা অন্যতম উপাদান ছিল যেখানে মনোমার হিসেবে তৈরি করে, সেখানে আবার কি অ্যামিন গ্রুপ যুক্ত হয়, যেখানে নাম দিয়ে আমরা গ্লুকোসামিন। আমি কিন্তু অবশ্যই এদেরকে কখনোই ব্যাখ্যা করিনি এটা, তারপরে ব্যাখ্যা করছি কি গ্লুকোসামিন কেন, কারণ এখানে পলিমার থাকে, সেখানে অ্যামিন গ্রুপ এসে যুক্ত হয়, শেষে লাস্টে এটাকে আমরা কি বলি গ্লুকোসামিন যুক্ত হয়েছে, তাই এটার নাম দিচ্ছি আমরা কি, আমরা ডাইরেক্টলি নাম দিলাম কাইটিন। এটার কারণে আমরা কোথায় পাবো, এটা কাঁকড়া বা লবস্টার বা চিংড়ি, আমরা বলছি চিংড়ির উপরে যে খোলসটা থাকে এই খোলসটা হচ্ছে কাইটিনের একটা গুরুত্বপূর্ণ আবরণ। এবং এটাও বলছি কিউটিকল কোথায় পাবো, যেখানে লিপিড জাতীয় মোম জাতীয় কোনো একটা পদার্থ দিয়ে তৈরি হবে এমন একটা জিনিস। উদাহরণ দিছিলাম কি, যে চর্বি তেল মোম এটা তিনটা একটা লিপিড, বাট মোম যে একটা লিপিড জাতীয় পদার্থ এটা অনেকেই জানি না আমরা, কিন্তু আজকে জানিয়েছি এবং বলেছি। এই কিউটিকল কোথায় থাকবো, কোথায় থাকবে, প্রত্যেকটা মানুষের নখের ক্ষেত্রে কল্পনা করলে নখের নিচের দিকে একটা সাদা অংশ দেখা যায়, এই নখের নিচের সাদা অংশটা সাধারণত কিউটিকলের এই মোম জাতীয় লিপিড দ্বারা তৈরি হয়ে থাকে। এবং বলেছিলাম কচু গাছের উদাহরণ, কচু গাছটা হচ্ছে এই কচু গাছের উপরে এই পার্টটা কিউটিকল দ্বারা আবৃত অবস্থায় থাকে, তার মানে কি মোম জাতীয় একটা লিপিডের আবৃত অবস্থায় একটা পার্ট থাকে, যার কারণে মোম কচু গাছের ক্ষেত্রে সারাদিন তুমি চেষ্টা করলেও কচু গাছকে ভেজাইতে পারতেছো না, মোম কখনো পানিতে ভেজে না। আচ্ছা, এরপরের পয়েন্ট হচ্ছে আমরা এখানে টোটালি একটা চিত্রের মাধ্যমে একটা বড় ব্যাখ্যা দেখছি যে কেন দ্বিনিষেক হয়ে থাকে উদ্ভিদের ক্ষেত্রে, কেন দ্বিনিষেক হয়, পরীক্ষা এসে বসে আছে এবং কাদের ক্ষেত্রে হয় এটাও দেখাইছি। একটু যদি ব্যাখ্যা করে দেখাই, পরাগ রেণু থেকে আমাদের দুইটা নিউক্লিয়াস তৈরি হয়েছিল, এখানে কি একটা নালিকা নিউক্লিয়াস আর একটা জনন নিউক্লিয়াস বা দুইটা শুক্রাণু, জনন নিউক্লিয়াস বা দুইটা শুক্রাণু, এই দুইটা শুক্রাণু কি হলো আমাদের, এই যে আমাদের গর্ভাশয় গর্ভদণ্ডের ভিতর দিয়ে প্রবেশ করলো, আস্তে আস্তে ডিম্বকের সাথে মিলিত হয় এবং সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়, একই সাথে একটা ডিম্বকের সাথে মিলিত হয়, একই সাথে একটা সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়, দুইটা একই সাথে মিলিত হচ্ছে, তাই এটাকে আমরা কি বলতেছি, দ্বিনিষেক বলতেছি। পরীক্ষায় আসবে শস্য কত এন, 3n, কেন, কারণ সেকেন্ডারি নিউক্লিয়াস 2n ছিল আর একটা শুক্রাণু গিয়ে মিলিত হয়েছে, তাই এটা কি 3n, ডিম্বকটা কিসে পরিণত হয়, বীজে পরিণত হয়। আচ্ছা, এরপরের পয়েন্ট হচ্ছে আমরা এখানে দেখালাম যে কেন পুষ্পপত্র বিন্যাস কিভাবে মনে রাখবো, ভালভেট বা প্রান্তস্পর্শী একটা উদাহরণ দিয়ে বুঝাইছি, কুইন কাউন্সিল দিয়ে বুঝাইছি। আজ বাবু ভালো, আইজ দ্য মিনিং অফ আকন্দ আতা, এখান থেকে এগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, বুঝতে পারছি, এখান থেকে এই পর্যন্ত আমাদেরকে টোটালি মনে রাখতে হবে। আর একটা হচ্ছে কুইন কানসিয়াল, কুইন কানসিয়াল দিয়ে উদাহরণ দিলাম, কুইন সরিষা খেতে গিয়ে পেয়ারা খাই। এই পর্যন্ত আমাদের ক্লাসটা রাখছি, ক্লাসের সব কিছু বুঝতে পারছো কিনা, আমাদের কিন্তু সুন্দর করে করোনা একদম টোটাল দেখাইছি, এবং ক্লাসের সম্পূর্ণ বুঝতে পারছো কিনা এবং ক্লাস কেমন লাগছে তোমরা জানাও, তারপর আমরা ক্লাসটা শেষ করে দিব। ক্লাসটা কেমন ছিল জানাও, ক্লাস বুঝতে পারছো কিনা এটাও জানাও, আমরা তারপর ক্লাসটা শেষ করব। জানাও জানাও জানাও, যারা ক্লাস করতেছো তোমরা জানাও। সব ক্লিয়ার, ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ তোমাদেরকে, তোমরা অলরেডি জানাইছো, তারপরও সবাইকে জানাইতে বলতেছি। ক্লাসের কোনো রকমের বোঝো নাই এমন কোনো টপিক থাকলে আমাকে জানাও, আমি তারপর ব্যাখ্যা করে বেরিয়ে যাবো ক্লাস থেকে। আচ্ছা, তিশা জানিয়েছ ক্লিয়ার, আমানুল্লাহ আমান জানিয়েছ ক্লিয়ার, লিজা বিনতে সানা জানিয়েছ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। ক্লিয়ার ক্লিয়ার, ক্লাসটা ভালো ছিল। আমানুল্লাহ আমান, তোমাকেও ধন্যবাদ। সবাইকে ক্লাসটা নিয়মিত করার জন্য অনুরোধ জানাচ্ছি, কারণ ক্লাস না করতে পারলে তোমরা কখনোই বুঝতে পারবে না। আসলে ক্লাসে কোনো কোশ্চেন থাকলে সেটাও কিন্তু সাথে সাথে কোশ্চেন করলে সেটা বোঝা যায়, সবকিছু কিন্তু ক্লিয়ারলি তখন আমি ব্যাখ্যা করতে পারি, তোমরাও কিন্তু বুঝতে পারবা। যত বেশি কোশ্চেন করতে পারবা ক্লাসের মধ্যে আমাকে, তত বেশি সুন্দর করে বুঝতে পারবা। যাই হোক, ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নেক্সট দিন।
সেই পর্যন্ত ক্লাসটা রিপিট করতে থাকো, বারবার ক্লাস দেখতে থাকো, নতুন কোনো কিছু জানার থাকলে সেটা কোশ্চেন লিখে রাখো, আমাদেরকে জানাও, আমাকে জানাও, ক্লাসে জানাও বা গ্রুপে জানাও, আমরা সলভ করার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আসসালামু আলাইকুম। শেষ হুম হুম শেষ ভাই ইন লাইভ হুম হুম করছেন ইন লাইভ